আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস বিসিএস কেয়ার থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আল আসিফ আবেদিন। 38তম বিসিএস এর মাধ্যমে ক্যাডার সার্ভিসে আছি। বর্তমানে আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। আর আজকের এই 47তম বিসিএস ক্যাডার চয়েস এবং দিক নির্দেশনামূলক প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালমান ফার্সি। আমি 43তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত আর 41তম বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে কর্মরত আছি। তো আজকে থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 47তম বিসিএস এর যে ফর্ম ফিল আপ আজকে থেকে অফিসিয়ালি আজকে থেকে শুরু হলো। তো আমরা যারা ফর্ম ফিল আপ করবো, মানে যারা 47-এর জন্য ক্যান্ডিডেট, তারা অবশ্যই ফর্ম ফিল আপের ব্যাপারে খুব কেয়ারফুল থাকবো, কারণ এই ফর্ম ফিল আপটা হচ্ছে আপনি পরবর্তীতে 47তম বিসিএস দেখেন শেষ হইতে হইতে 2 থেকে 3 বছর সময় লেগে যাবে। তো যদি কোনো কারণে ফর্ম ফিল আপে ভুল হয় তাহলে কিন্তু পিএসসি কিন্তু এবার কারেকশনের কোনো সুযোগ রাখে নাই। আর এটা ভুল হলে হচ্ছে অনেক দখল পোহাইতে হয় যদি কোনো ভুল হয়ে যায় নামের বানান বা ক্যাডার চয়েস যদি আপনি কোনো কারণে আপনার মানে বুঝে শুনে না দেন তাহলে কিন্তু ক্যাডার চয়েস কিন্তু চেঞ্জ করার সুযোগ নেই। হয়তো আপনি আপনার নামের বানান বা জন্ম তারিখ বা ওগুলো চেঞ্জ করতে পারবেন, কিন্তু যখন ক্যাডার চয়েস একবার দিয়ে দিবেন তখন তারপরে কিন্তু আর চেঞ্জ করার সুযোগ নেই। এই জন্য অবশ্যই বুঝে শুনে মানে কাজের ধরন দেখে যে আমি কোনটাতে আমি প্রেফারেবল, মানে সবার জন্য কিন্তু সব ক্যাডার সুইটেবল না। এখন আপনি কোন ধরনের কাজের নেচারের সাথে অভ্যস্ত, কোনগুলো আপনার পছন্দ, ওগুলা বুঝে শুনে হচ্ছে ক্যাডার চয়েস আমরা দিব আর কি। তো ঠিক আসলে আজকে আপনারা জানেন এই ডিসেম্বরের 29 তারিখ আজকে সকাল 10টা থেকে অফিসিয়ালি পিএসসির যে সার্কুলার সেই অনুযায়ী আজকে বিসিএস এর আবেদন শুরু হয়েছে। আমরা বলতে পারি আমাদের 47তম বিসিএস এর কার্যক্রম কিন্তু এই আজকে থেকেই আপনাদের জন্য শুরু। প্রিয় শিক্ষার্থীরা, যারা এতদিন দীর্ঘদিন অপেক্ষা করছিলেন যে কবে বিসিএস এর সার্কুলার আসবে, কবে আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের সেই আবেদনটা করব, তাদের জন্য আজকে থেকে কিন্তু আপনাদের জন্য সেই সময় চলে এসেছে। আমরা জানি আমাদের এই আবেদন প্রক্রিয়া চলবে কত তারিখ পর্যন্ত? জানুয়ারির 30 তারিখ পর্যন্ত। হয়তোবা সংখ্যাটা অনেক বেশি মনে হচ্ছে যে পুরো একটি মাস, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের মাঝে অনেক শিক্ষার্থী আমরা এরকম পাই শেষ মুহূর্তে লাস্ট মুহূর্তের জন্য অপেক্ষা করে যে আমরা পরে ফর্ম ফিল আপ করবো, লাস্টের দিকে করব, শেষের দিকে করব, কিন্তু নানাবিধ ঝামেলা কিংবা একেবারে শেষের দিন কিন্তু ওয়েবসাইট অনেকটা স্লো থাকে, ডাউন হয়ে যায়। অনেক শিক্ষার্থীদের কিন্তু খুব কষ্ট পোহাতে হয়। কাজেই আমরা শিক্ষার্থীদেরকে প্রথমে যে উপদেশটা দিব সেটা হচ্ছে যে আপনারা যারা এতদিন এই বিসিএস এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, পড়াশোনা করছেন, পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, আপনারা অবশ্যই খুব দ্রুত আপনারা আপনাদের এই ফর্ম ফিল আপটা করে ফেলবেন। এবং এই ফর্ম ফিল আপটা করার আগে আপনাদেরকে অবশ্যই তথ্যগুলো নির্ভুল হতে হবে। আপনাদের ক্যাডার চয়েস, আপনারা কোন ক্যাডারকে প্রায়োরিটি দিচ্ছেন, প্রাধান্য দিচ্ছেন, মূলত এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের এই জেনেসিস বিসিএস এই প্রোগ্রামটির আয়োজন করেছে ক্যাডার চয়েস এবং দিক নির্দেশমূলক আপনার আজকের এই সেশনটি। আমরা জানি যে আমাদের এই 47তম বিসিএস এর যে নিয়োগ, কতটি নিয়োগ হচ্ছে সিট বলেন তো আপনারা? এটা কিন্তু কতটি সিট? এটা হচ্ছে বিশাল সংখ্যক, আপনার মানে 3000 প্লাস 3400। হ্যাঁ, এত সংখ্যক পোস্টে ক্যাডার নিয়োগ কিন্তু আমরা বিগত 5টি বা 10টি বিসিএস কিন্তু দেখিনি। এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ, এবং যেখানে আপনার জেনারেল ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার, এবং আপনারা দেখবেন যে সার্কুলারে কিন্তু সর্বশেষে নন ক্যাডারেরও কিছু পোস্ট উল্লেখ করে দেওয়া আছে। সেই আবেদনটাও কিন্তু আপনারা একসাথে করে ফেলতে পারবেন। আমরা জানি এই 47তম বিসিএস এ আমাদের একজন শিক্ষার্থী কিন্তু জেনারেল ক্যাডারে পরীক্ষা দিতে পারবেন। জেনারেল ক্যাডারের সাবজেক্টগুলো এটা ওপেন ফর অল। আপনি বাংলাদেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আন্ডারগ্রেড কমপ্লিট করেন, অনার্স 4 বছর মেয়াদি, আপনি কিন্তু এই জেনারেল বিসিএস এর জন্য আপনি অংশগ্রহণ পরীক্ষা করতে পারবেন। তাছাড়া পাশাপাশি যদি আপনার সাবজেক্টটি টেকনিক্যাল সাবজেক্ট হয়ে থাকে, আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, কিংবা ডাক্তার বা মেডিকেল লাইনে পড়াশোনা করবেন, আপনার জন্য কিন্তু টেকনিক্যাল রিলেটেড সাবজেক্টও কিন্তু আপনার জন্য আছে। এর পাশাপাশি আপনি যদি চান যে আমি 2টা বিষয়ে পরীক্ষা দিব, আপনি কিন্তু বোথ ক্যাডারের মাধ্যমে জেনারেল বিসিএস এর পথ খোলা রাখলেন, টেকনিক্যালও আপনার জন্য কিন্তু সুযোগ রইল। আপনার ক্যাডারে আমরা ইতিমধ্যে যে বিষয়টা আলোচনা করলাম যে আপনার ক্যাডারে কিন্তু আপনি জেনারেল ক্যাডার, এর পাশাপাশি টেকনিক্যাল ক্যাডার এবং এর পাশাপাশি বোথ ক্যাডার,
আপনি কিন্তু এই 3টি ক্রাইটেরিয়ার মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। তবে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন bpsc.teletalk.com.gov.bd, এই ওয়েবসাইটে ঢোকার পর কিন্তু আপনার অপশন আসবে 3টা। আপনি কি পিওরলি জেনারেল ক্যাডার পরীক্ষা দিতে চাচ্ছেন, পিওরলি টেকনিক্যাল ক্যাডার পরীক্ষা দিতে চাচ্ছেন, অথবা বোথ ক্যাডার পরীক্ষা দিতে চাচ্ছেন। আপনাদের সেই অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের টোটাল বৃত্তান্তটি চলে আসবে। এবং সাধারণ লিখিত, আপনি যদি সাধারণ বিসিএস এর লিখিত পরীক্ষা, আপনি প্রিলিমিনারি পরীক্ষা 200 মার্কসের, আমরা সবাই জানি প্রিলিমিনারি 200 মার্কসের পরে লিখিত পরীক্ষা আপনি যদি জেনারেল পরীক্ষা দিয়ে থাকেন, সেখানে কিন্তু আপনাকে লিখিত দিতে হবে কততে, 900 মার্কসে। আপনি যদি শুধুমাত্র একজন স্টুডেন্ট, একটা শিক্ষার্থী যদি শুধুমাত্র প্রফেশনাল ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার, বা তিনি যদি কোনো শিক্ষা ক্যাডারের যে কোনো বিষয়ে আপনি পরীক্ষা দিতে চান, আপনি কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে কত মার্কে, 900 মার্কসে। গত বিসিএস থেকে একটি পরিবর্তন এসেছে। আপনি যদি বোথ ক্যাডারের পরীক্ষা দিতে চান, অর্থাৎ আপনি জেনারেল বিসিএস এর পরীক্ষা দিবেন, টেকনিক্যাল বিসিএস এর পরীক্ষা দিবেন, আপনার লিখিত পরীক্ষা হবে কিন্তু কত মার্কসে, 1200 মার্কসে। এই বিষয়টা আমাদের শিক্ষার্থীদের জানা উচিত। অনেকেই কি আমাদের শিক্ষার্থীরা বোথ ক্যাডারের পরীক্ষা দিচ্ছে, পরবর্তীতে দেখলো কি ব্যাপার, আমাকে জেনারেলের প্রস্তুতিও নিতে হচ্ছে, টেকনিক্যালের প্রস্তুতিও নিতে হচ্ছে। এটা আসলে অনেক শিক্ষার্থীর জন্য একটা হেসেল হয়ে যায়। সে চায় যে না, আমি টেকনিক্যালেই থাকবো। আবার অনেক শিক্ষার্থী টেকনিক্যালে পরীক্ষা দিতে চায়, শেষে মনে করে যে আমি তো, আমার পরীক্ষা প্রস্তুতি খুবই ভালো, আমি হয়তো একটু বিসিএস পুলিশ, বিসিএস অ্যাডমিন বা বিসিএস ট্যাক্স কাস্টমস ফরেন নিতাম, পরীক্ষা দিতে পারতাম। কাজে আমি মনে করবো আমাদের শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসটি, সেমিনারটি শোনার পরে আপনাদের মূল্যবান সিদ্ধান্ত নেবেন যে আপনি আপনাকে কোন পজিশনে দেখতে চাচ্ছেন। এবং একটা কথা মাঝে দিয়ে বলার জন্য, যে মানে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু কমেন্ট করতে পারেন, মানে কোনো জানার থাকলে বা কথার মধ্যে যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয়, তাহলে হচ্ছে আপনারা কমেন্টস করে রাখেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা এবার প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, আমার মনে হয় সে সকল শিক্ষার্থীদের কিছু প্রশ্ন থাকতে পারে। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা আমাদের এই লাইভে পেজে আপনারা প্রশ্ন করুন, আমরা উত্তর দিব। তার পাশাপাশি আমাদের কিছু স্লাইড আছে, এই স্লাইডগুলো আমরা দেখাবো, যাতে করে একটা শিক্ষার্থীর জন্য সুবিধা হয় এই বিসিএস এর আবেদন প্রক্রিয়াটাকে আরো সুন্দর মতো, আরো স্মুথলি করার জন্য। আচ্ছা, এখন 47তম বিসিএস এ আমাদের যে প্রজ্ঞাপন, ওখানে হচ্ছে টোটাল হচ্ছে 3487টি পোস্ট। এর মধ্যে সাধারণ হচ্ছে 627, আর প্রফেশনাল আর শিক্ষা এডুকেশন মিলে হচ্ছে 2860টা হচ্ছে পোস্ট। সাধারণ ক্যাডারের জন্য 627 কিন্তু মোটামুটি অনেক ভালো পোস্ট। এবার হচ্ছে একটু ব্যতিক্রম দেখা গেছে যে নর্মালি সবসময় হচ্ছে প্রশাসন ক্যাডারে 300 থাকতো, এবার হচ্ছে প্রশাসন ক্যাডারে সেটাকে 200 করে দেওয়া হয়েছে। প্রশাসন ক্যাডারে 300 জায়গায় 200, আর বাদ বাকিগুলা পররাষ্ট্রে 15, পুলিশে 100, আনসার অডিটে হচ্ছে 23, ট্যাক্সে আবার বাড়াইছে, ট্যাক্সে হচ্ছে 43 থেকেই ট্যাক্সে 100 করে বাড়ছে, তাহলে ট্যাক্সে হচ্ছে এখানে 100 বাড়ছে, আবার এখানে হচ্ছে প্রশাসনে হচ্ছে 100 কমছে। কাস্টমসে আবার অনেকগুলো পোস্ট আসছে এবার, 104 হিউজ পোস্ট, মানে কাস্টমসে নর্মালি 104 এতগুলা পোস্ট থাকে না, কাস্টমে ওরকম 20-25 জনই নেয় নর্মালি, কিন্তু এবার অনেক বেশি পোস্ট কাস্টমসে। তারপরে রেলওয়ে পরিবহনও 4টা, এতে সবসময় কমই থাকে, সমবায় 4, ইনফরমেশনে 43টা, ডাকে হচ্ছে 13টা, পরিবার পরিকল্পনায় 62টা, খাদ্যে 1টা। এই হচ্ছে টোটাল 627টা হচ্ছে আমাদের জেনারেল পোস্ট। তার মানে হচ্ছে আমরা যারা হচ্ছে প্রফেশনাল শিক্ষা অথবা মানে বোধ দিব না, মানে তাদের জন্য হচ্ছে জেনারেল। আবার অনেকে ইচ্ছা করেও জেনারেল দেয়, অনেকে শিক্ষা থাকে, অনেকে শিক্ষা ইচ্ছা থাকে না, অথবা অলরেডি শিক্ষা ক্যাডার আছে, তারা আবার পরবর্তীতে যখন চয়েস দেয় তখন হচ্ছে শুধু জেনারেল চয়েস দেয়। আপনি চাইলে হচ্ছে আপনি চয়েস লিস্ট অনেকভাবেই সিলেক্ট করতে পারেন, আপনি বোথ চয়েস দিতে পারেন। তার মানে হচ্ছে আপনি আপনার যেই প্রফেশনাল, আপনার যদি প্রফেশনাল সাবজেক্ট বা আপনি যেই সাবজেক্টে পড়ে আসছেন ওই সাবজেক্ট রিলেটেড যদি ক্যাডার থাকে ওইটা প্লাস জেনারেল যে 627টা, ওই দুইটা মিলিয়ে যদি দেন তাহলে বোথ ক্যাডার চয়েস দিবেন। অথবা আপনি ধরেন যে না, আমি আমার সাবজেক্টের দিকে যাব না, আমি জেনারেল ক্যাডারের দিকে যাব, তখন হচ্ছে আপনি জেনারেল চয়েস দিবেন। অথবা আপনি করতে পারেন যে না, আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি ওই সাবজেক্টে আমি ক্যারিয়ার বিল্ড আপ করবো, তাহলে আপনি শুধু প্রফেশনাল চয়েস দিতে পারেন। মানে ক্যাডার চয়েস কিন্তু 3 ভাবে দেওয়া যায়। আপনি হয় জেনারেল দিবেন, যে আমি শুধু জেনারেল, মানে 627টা যে পোস্ট জেনারেল ক্যাডার এখন যেগুলো বললাম এগুলোতে যাব, তাহলে শুধু জেনারেল চয়েস দিব। আর যদি মনে হয় যে না,
যে আমি জেনারেল দিকেও পাবো, যদি জেনারেল না হয় তাহলে আমার সাবজেক্টিভ আসলেও আমি ওখানে যাব, তাহলে আপনি বোথ চয়েস দিবেন। আর যদি মনে হয় যে না আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি ওই সাবজেক্ট রিলেটেড জব করব, তাহলে শুধু টেকনিক্যাল বা শিক্ষাগারের চয়েস দিবেন। আচ্ছা স্যার, আমাদের মাঝখানে একটা কোশ্চেন এসেছে। কোশ্চেনটা হচ্ছে উভয় ক্যাডার সিলেক্ট করলে কি দুই ক্যাডারে সুপারিশ করা হয়? না, উভয় ক্যাডারে সুপারিশ করলে আপনি যে কোনো একটা ক্যাডারে সুপারিশ করা হবে। এখন এখানে ক্রাইটেরিয়া হচ্ছে, যেমন বোথ ক্যাডার যদি চয়েস দেন তাহলে কি হবে, আপনি জেনারেল চয়েস দিবেন, জেনারেল প্লাস ধরেন আপনার যে প্রফেশনাল ওই দুইটা আপনি চয়েস দিবেন। এখন চয়েস দিলে হচ্ছে আপনাকে দেখা হবে যে আপনার রিটেন এবং ভাইবার যে মার্কস, এই টোটাল মার্কস মিলানোর পরে আপনাকে, আপনি যেহেতু বোথ ক্যাডার চয়েস, তার মানে আপনাকে ফার্স্টে দেখা হবে আপনার জেনারেল ক্যাডারের জন্য আপনি এলিজেবল কিনা। তার মানে আপনার ধরেন লিখিততে মার্কস আসছে ধরেন 550, সে 550 হচ্ছে লিখিত মার্কস, আর এখন যেহেতু ভাইভাতে 100 মার্ক ধরলাম, আপনার ভাইভাতে মার্কস হচ্ছে ধরেন 70। তাহলে এই লিখিত এবং ভাইবা এই দুইটা মার্কস অ্যাড করার পরে আপনার যে টোটাল মার্কস আসবে, ওই মার্কসে দেখা হবে যে আপনি যে জেনারেল ক্যাডার যেগুলো চয়েস দিচ্ছেন ওই জেনারেল ক্যাডারের জন্য আপনি এলিজেবল কিনা। যদি আপনি আপনার যে লিখিত এবং ভাইবা মার্কস ওই দুটার মার্কসের সম্মিলিত মার্কসে যদি আপনি জেনারেল ক্যাডারের জন্য আপনি সিলেক্ট হন, যে জেনারেল ক্যাডারে আপনার সিরিয়ালে আসে, তাহলে আপনি জেনারেল ক্যাডার পাবেন। আর যদি এরকম হয় যে না আপনার যে রিটেন এবং ভাইবা মার্কস এই টোটাল মার্কসে যদি জেনারেল ক্যাডারের যদি না থাকে, তখন দেখা হবে যে না ঠিক আছে এই ক্যান্ডিডেটটা জেনারেল ক্যাডার পেল না, যেহেতু তার টেকনিক্যাল ক্যাডার আছে, তখন আপনাকে টেকনিক্যালি বিবেচনা করা হবে যে আপনার সাবজেক্টে আপনার মার্কস অনুযায়ী আপনি যতগুলা পোস্ট আছে ওই পোস্টে আপনি সিলেক্টেড হন কিনা, তখন হচ্ছে আপনাকে টেকনিক্যালি সুপারিশ করা হবে। ফার্স্ট যদি বোথ ক্যাডার চয়েস থাকে তাহলে ফার্স্টে দেখা হবে আপনি জেনারেল ক্যাডারের জন্য এলিজিবল কিনা, যদি ওই নাম্বারে না হয় তাহলে টেকনিক্যালে চলে আসবে। ওখানে আরেকটা বিষয় আছে, অনেকে দেখবেন যে বোথে রিটার্ন দেয় কিন্তু রেজাল্ট আসে টেকনিক্যালে। দেখবেন যে মানে অনেকেই বাজল হয়ে যায় যে রেজাল্টের পরে, যারা ফার্স্ট টাইম থাকে যে রিটার্ন রেজাল্টের পরে, যেহেতু আমি বোথে চয়েস দিছি, তখন তো রিটার্নের রেজাল্ট কিন্তু তিন ভাবে হয়। একটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের একটা রেজাল্ট, মানে তিনটা ধাপে থাকে। ফার্স্ট হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে বোথ, তারপরে টেকনিক্যাল। এখন যেহেতু আমি বোথে রিটেন দিছি, বোথে গিয়ে রুল খুঁজে পায় না, তখন মনে করে যে ফেল করছে। না, বোথে রুল না পেলে আপনি টেকনিক্যালে যাবেন। এটার সিস্টেম কি, ধরেন সাধারণত লিখিত যে 900 মার্ক, এখানে কিন্তু পাস মার্ক হচ্ছে 450 সে যে 50% মার্কস। এখন ধরেন আপনি বোথ চয়েস দিচ্ছেন কিন্তু আপনি 450 পাইলেন না, তার মানে আমি যদি শুধু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে থাকতাম যে আমার বোথ নাই অথবা টেকনিক্যাল নাই, আমি জেনারেল ক্যান্ডিডেট, আমি যদি 450 মানে 900 থেকে যদি 440 পাই আমি কিন্তু ফেল। কিন্তু ধরেন কোন একজন ক্যান্ডিডেট বোথ চয়েস দিল কিন্তু সে জেনারেলে 440 পাইলো, কিন্তু তার টেকনিক্যাল সাবজেক্টের মার্কস মিলায়া 450-এর উপর হয়, তাহলে কিন্তু সে শুধু টেকনিক্যালে পাস করবে। আমার এই কথায় যদি মানে কনফিউশন থাকে আপনারা আবার বলতে পারেন, আমি আবার বলবো। এখানে আমি বলতে চাচ্ছি যে আপনি যখন বোথ চয়েস দিলেন, তো বোথ চয়েস দিলে আপনাকে দুইভাবে কিন্তু হিসাব করা হবে। সাধারণ ক্যান্ডিডেটের পাস নাম্বার হচ্ছে 50% মার্কস 450, তাহলে আমি যদি সাধারণ মানে শুধু জেনারেল ক্যাডার চয়েস দিই, আমি যদি 450 পাই তার মানে আমি রিটার্নে পাস, আমি ভাইবা দেওয়ার জন্য যোগ্য। কিন্তু ধরেন আমি চয়েস দিলাম বোথ, কিন্তু আমার জেনারেলে মার্কস আসলো 450-এর নিচে, কিন্তু টেকনিক্যালি যে 200 মার্ক আলাদা 200 মার্ক দেই, ওই মার্কস মিলাই আমার 450-এর উপর আসলো, তখন কিন্তু আপনার রুলটা বোথে আসবে না, তখন আপনার রুল আসবে টেকনিক্যালি, যে আপনি টেকনিক্যাল ক্যাডারের জন্য আপনি এলিজিবল। যদি আপনি ভাইবার মার্কস সহ যদি টেকনিক্যাল ক্যাডারের যে পোস্ট আছে ওই পোস্ট অনুযায়ী যদি আপনার সিরিয়ালে মার্কস আসে, তাহলে কিন্তু আপনাকে টেকনিক্যাল ক্যাডারে সুপারিশ করা হবে। দুই ক্যাডারে কখনোই সুপারিশ করা হয় না, ইদার জেনারেল অথবা টেকনিক্যাল। আবার চয়েসের উপরে ডিপেন্ড করে আপনি টেকনিক্যালটা চয়েসে কোথায় রাখছেন, জেনারেল কোথায় রাখছেন। চয়েসের উপর আমি আমার যে অভিজ্ঞতা থেকে দেখেছি, আমাদের একজন চিকিৎসক ডক্টর, তিনি তার ক্যাডার চয়েস লিস্টে প্রথমেই দিয়েছে বিশেষ স্বাস্থ্য, এবং প্রথমে বিশেষ স্বাস্থ্য দেওয়ার পরে উনি দ্বিতীয় দিয়েছেন বিশেষ প্রশাসন, তৃতীয় দিয়েছে বিশেষ পররাষ্ট্র, চতুর্থ দিয়েছে বিশেষ পুলিশ। অর্থাৎ সেই পরীক্ষার্থী কিন্তু তার ফার্স্ট লিস্টের প্রথম ক্যাডার চয়েসে দিয়েছে বিশেষ স্বাস্থ্য মানে টেকনিক্যাল ক্যাডার, পরবর্তী দিয়েছে সে জেনারেল ক্যাডার। সে কিন্তু বোথ উভয় পরীক্ষায় অংশগ্রহণ করছে, লিখিত ভাইভা দিয়েছে, এবং আলটিমেটলি সে তার প্রথম ক্যাডার চয়েসেই কিন্তু সে সুপারিশপ্রাপ্ত হয়েছে। বিষয়টা এরকম, সে যে মার্কস পেয়েছে তার মার্কসে হয়তোবা জেনারেল ক্যাডারের সাবজেক্ট চলে আসছে, কিন্তু আপনি আবেদন করার ক্ষেত্রে আপনি যেটাকে প্রথম তালিকা দিয়েছেন আপনার সুপারিশ হবে তার ভিত্তিতে। আপনাকে কিন্তু কখনোই তখন আপনার দ্বিতীয় বা তৃতীয় নম্বর অপশনে কখনোই সুপারিশ করা হবে না। দেখবে যে আপনার মার্কস
আপনার এটা আপনার প্রথম ক্যাডারের সাথে মিল করে। এখন আমরা বলি যে আমাদের যে সকল টেকনিক্যাল ক্যাডারের যে ভাইরা আছে, আপুরা আছে, আপনারা যখন দিবেন, আপনি যদি আপনার টেকনিক্যাল ক্যাডারটাকে আপনি যদি প্রথমে রাখতে চান, আপনি শুরুতে দেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডার পরীক্ষা দেন, বোথ ক্যাডারের ঝামেলাতে যাওয়ারই দরকার নেই। আপনি যদি চান যে না, আমি বিসিএস জেনারেলের মাধ্যমে জেনারেল ক্যাডারের যে সাবজেক্টগুলো আছে, বিসিএস প্রশাসন, পুলিশ, ট্যাক্স, কাস্টমস, আমরা দেখলাম যে আমাদের ট্যাক্স কাস্টমস এবার বিশাল সংখ্যক একটা সিট আছে। অনেকে বিসিএস অডিট এন্ড অ্যাকাউন্টস এর প্রতি তাদের একটা আগ্রহ থাকে, বিসিএস রেলওয়ে, খাদ্য। আপনি যদি জেনারেল দিতে চান, আপনি জেনারেলের দেন। পাশাপাশি এজ এ বোনাস হিসেবে আপনার কিন্তু টেকনিক্যাল সাবজেক্ট আছেই, সেটা আপনি দিবেন সবার শেষে বা পরবর্তীতে, সেটা আপনি নিজের ইচ্ছা বা পছন্দ অনুযায়ী আপনি আপনার পরিবারের সাথে আলোচনা করবেন, আপনি আপনার নিজের সাথে আলোচনা করবেন যে আসলে কোনটা আমি দেখতে চাই বা কোনটা আমার জন্য সুবিধাজনক হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি আবেদন করবেন। বিসিএস এ কখনোই একটা শিক্ষার্থীকে, একটা পরীক্ষার্থীকে একসাথে দুইটা পদে কিন্তু কখনোই সুপারিশ করা হয় না, একটি ক্যাডারে হবে। আচ্ছা, একটা প্রশ্ন আমরা পেয়েছি, আমাদের এক মেডিকেল শিক্ষার্থী আপু প্রশ্ন করেছেন যে এমবিবিএস এবং বিডিএস, বিডিএস হচ্ছে ডেন্টাল ফ্যাকাল্টি, তাদের আবেদনে কোনো পার্থক্য আছে কিনা? আসলে আবেদনে তেমন কোনো পার্থক্য নেই, সবকিছু এক, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার ওইখানে আপনি যে ইনস্টিটিউট থেকে পাশ করেছেন সেটা আপনার ডেন্টাল কলেজের নাম দিবেন, অথবা আপনার ডেন্টাল কলেজটা কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে সেই নামটি দিয়েও কিন্তু আপনি আবেদন করবেন, এবং আপনার ডিগ্রির নাম বিডিএস, কত সালে আপনি পাশ করেছেন। এছাড়া এদিকে আর তথ্যগত কোনো পার্থক্য নেই। আমি আশা করতেছি আমাদের শিক্ষার্থীরা, আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে কিন্তু আপনারা কোশ্চেনটা লিখুন, আপনাদের কোশ্চেনে আমরা উত্তর দিব, আমরা আছি আপনাদের সাথে। শুধু তাই না, আমরা বলবো যে আপনি প্রয়োজনে একদিন বা কিংবা 2 দিন সময় নেবেন, এই বিষয়গুলা কিন্তু আপনি ক্লিয়ার করেই পরীক্ষা আবেদন করবেন। কারণ এইবারে বিসিএস পরীক্ষায় কিন্তু একবার আবেদন করে ফেললে এটা আপনার জন্য খুব কষ্ট হবে, আপনি পারবেন না এটাকে আর রিভাইজ করার জন্য। চেঞ্জ করার সুযোগ নেই। কাজে শিক্ষার্থীদেরকে বলবো প্রয়োজন আপনারা 1 দিন 2 দিন অপেক্ষা করুন, সময় নেন, ঠান্ডা মাথায় আপনার আবেদনটি করুন। এবং আবেদন করার পরে হচ্ছে ফর্ম ফিল আপ করার পরে 72 ঘন্টা সময় থাকে, 72 ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সময় থাকে। তো আপনি আবেদন করার পর অবশ্যই এটা হার্ড কপি বের করে আপনি কয়েকবার চেক করবেন যে কোনো ধরনের ভুল আছে কিনা। যদি ভুল থাকে আপনি আপনার যতবার ইচ্ছা ততবারই ফর্ম ফিল আপ করতে পারবেন টাকা জমা দেওয়ার আগে। যদি একবার টাকা জমা দিয়ে দেন, আপনার যদি পাসওয়ার্ড চলে আসে, মানে আইডি এবং পাসওয়ার্ড দেয়, আপনি আবেদন করলে আপনার একটা আইডি ক্রিয়েট হবে, কিন্তু পাসওয়ার্ড দেবে না। পাসওয়ার্ড দিবে হচ্ছে আপনি যখন টাকা জমা পেমেন্ট দিবেন, তখন হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে। তো যদি পাসওয়ার্ড পেমেন্ট হয়ে যায়, আপনি পাসওয়ার্ড পেয়ে যান, তারপরে আর চেঞ্জ করার সুযোগ নেই। এজন্য অবশ্যই কয়েকবার রিচেক করবেন, করার পর হচ্ছে টাকা জমা দিবেন। আচ্ছা স্যার, আমরা একটা কোশ্চেন পেয়েছি। আমরা জানি যে আমাদের স্যার সালমান ফার্সি স্যার কিন্তু বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত 43তম বিসিএস। তো স্যারের মাশাআল্লাহ উচ্চতা অনেক, স্যারের সমস্যা নেই। আমাদের এক শিক্ষার্থী প্রশ্ন করেছেন যে 4 ফুট 11 ইঞ্চি উচ্চতা নিয়ে কি প্রশাসন ক্যাডারে নিয়োগে কোনো সমস্যা হয় স্যার? না স্যার, প্রশাসন ক্যাডারে উচ্চতার কোনো ব্যাপার নেই। উচ্চতার ব্যাপার হচ্ছে শুধু পুলিশ ক্যাডারে থাকে, পুলিশ এবং আনসারে থাকে উচ্চতা, বাট অন্য কোনো ক্যাডারেই উচ্চতার কোনো ইস্যু নেই। তো আপুরও সমস্যা হবে না, উচ্চতার কোনো ইস্যু না। আপনি রিটেন এবং ভাইবা ভালো করেন। পুলিশ এবং আনসার, হ্যাঁ, পুলিশ এবং আনসারে হচ্ছে উচ্চতার একটা বিষয় থাকে। এই দুইটা ক্যাডারেই হচ্ছে উচ্চতার একটা থাকে, ন্যূনতম একটা উচ্চতা। হ্যাঁ, ওটা সার্কুলারে বলে দেওয়া আছে। উচ্চতা, ওজন, এই হাইটটা থাকে। এই সাউন্ড। আচ্ছা, এছাড়া কিন্তু আপনার কোনো ইয়া থাকে না, আপনার অন্য কোনো ক্যাডারের জন্য উচ্চতা কোনো ইস্যু না, বা বডি ওয়েট যারা আমাদের মধ্যে হেভি ওয়েট আছেন তাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসি ক্যাডার চয়েসে আসি, যে আমরা সবারই একটা ইয়া থাকে যে আমরা ক্যাডার চয়েস কি দিব, কোনটা ফার্স্টে রাখবো। এটা ম্যাক্সিমাম আমরা যারা বোথ চয়েস দিই অথবা যারা জেনারেল ক্যাডার চয়েস দিই তাদের ক্ষেত্রে। আর যারা অনেকের থাকে যে না, আমি শুধু টেকনিক্যাল ক্যাডারই, আমি যেহেতু যে সাবজেক্টে পড়ছি ওই সাবজেক্টেই ক্যাডার হবো, তো ওই ক্ষেত্রে শুধু টেকনিক্যাল ক্যাডার অনেকেই চয়েস দেয়। বাট শুধু টেকনিক্যাল ক্যাডার চয়েস দেওয়াটা ওয়াইজ ডিসিশন না আমার কাছে মনে হয়। কারণ আমার যেহেতু সুযোগ আছে, আমাকে একই প্যাটার্নে পরীক্ষা দিতে হচ্ছে, আমাকে সেম পরিশ্রম করতে হচ্ছে, তো হোয়াই নট আমি জেনারেল ক্যাডার দিয়ে তারপরে আমার টেকনিক্যাল দিলাম। আমার টেকনিক্যাল আমি এমনি পাবো, আমার যদি নাম্বার থাকে আপনি টেকনিক্যাল ক্যাডারে আপনি এমনিতেই সুপারিশ প্রাপ্ত হবেন। সো জেনারেল ক্যাডার সহ বোথ চয়েস দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন আমরা জেনারেল ক্যাডার কিভাবে দিব, আমি হচ্ছে জেনারেল ক্যাডার নিয়ে আলোচনা করতেছি। যে জেনারেল ক্যাডার যেগুলো আছে ওগুলার চয়েস লিস্ট আমরা কিভাবে রাখবো, না চয়েস লিস্টে কোনটা আগে রাখবো কোনটা পরে রাখবো। এখন এগুলাতে কিন্তু ব্যক্তিগত চয়েস থাকে, পার্সোনাল চয়েসের উপর অনেকটা ডিপেন্ড করে। এটা কিন্তু এরকম না যে এই ক্যাডার ভালোবেসে এই জন্য আমি ফার্স্টে রাখলাম, ওইকে না। এটা হচ্ছে মানে জব নেচারের সাথে
আমার সাথে কোনটা যায়, মানে যে ক্যাডার আছে ওই জব নেচারের সাথে আমি কোনটা প্রেফার করি, আমার সাবজেক্টিভ মিলতে পারে অথবা আমার পছন্দ অপছন্দ যেটার সাথে যায়। অনেকে পুলিশ ফার্স্ট চয়েস রাখে, অনেকে ইউনিফর্মের প্রতি একটা আকর্ষণ কাজ করে সেজন্য অনেকে পুলিশ ফার্স্ট চয়েস রাখে, অনেকে বাইরে ঘুরতে ভাল লাগে, মানে বাইরে বাইরে থাকতে ভাল লাগে বাইরের দেশে, সে ফরেন ফার্স্ট চয়েস রাখে। আবার অনেকে হচ্ছে চাকরির চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, তখন আপনি প্রশাসন ফার্স্টে রাখেন। তো ওই হিসাব করে আমরা হচ্ছে জেনারেল ক্যাডারগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হচ্ছে ক্যাটাগরি এ, একটা হচ্ছে ক্যাটাগরি বি। এখন দুইটা ক্যাটাগরিতে ভাগ করার একটা কারণ আছে। দুইটা ক্যাটাগরিতে ভাগ করার কারণ হচ্ছে ক্যাটাগরি এ হচ্ছে বিশেষ পররাষ্ট্র, বিশেষ প্রশাসন, বিশেষ পুলিশ, বিশেষ শুল্ক আবগারি মানে যেটাকে আমরা কাস্টমস বলি, আরটা হচ্ছে বিশেষ নিরীক্ষা ও হিসাব মানে বিশেষ অডিট, আরটা হচ্ছে বিশেষ ট্যাক্সেশন যেটা কর। এই 6টাকে ক্যাটাগরি এ তে রাখার একটাই কারণ এই 6টা ক্যাডারে আপনি গ্রেড 1-এ যাইতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি এই 6টা ক্যাডার থেকে আপনার গ্রেড 1-এ যাওয়ার সুযোগ আছে। আর ক্যাটাগরি বি তে যেগুলো আছে রেলওয়ে, পরিবহন ও বাণিজ্যিক, আনসার ক্যাডার, তারপর ইনফরমেশন ক্যাডার, খাদ্য ক্যাডার, ডাক সমবায়, বিশেষ পরিবার পরিকল্পনা, আর একটা হচ্ছে তথ্য ক্যাডার যেটা ওখানে উপরেও আছে, মানে দুই ক্যাটাগরি, এর জন্য দুইটা আলাদা করা হয়েছে। এই ক্যাটাগরি বি গুলা যেগুলা ওখানে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে গ্রেড আপনি 2, 3, 4, হ্যাঁ এই গ্রেড গুলাতে হচ্ছে হাইস্ট যাওয়া যায়, মানে গ্রেড 1-এ যাওয়া যায় না। ক্যাটাগরি বি যে ক্যাডার গুলো রাখা হয়েছে ওখানে, এটা কিন্তু এরকম না যে এটা মানে ফার্স্ট ক্যাটাগরি বি, এটার মানে ক্যাটাগরি করা হয়েছে ওইটার উপর ডিপেন্ড করে যে আপনি সর্বোচ্চ কোন গ্রেডে যেতে পারবেন এটার উপর ভিত্তি করে। তো ক্যাটাগরি এ যেগুলো রাখা হয়েছে ওগুলোতে হচ্ছে আপনি গ্রেড 1-এ যেতে পারবেন, আর ক্যাটাগরি বি গুলোতে হচ্ছে সর্বোচ্চ 3, 4 অথবা 2। গ্রেডের বিষয়টা আমরা একটু করি। বিষয়টা গ্রেড হচ্ছে আমরা জানি জাতীয় বেতন স্কেল 2015 সালের যে বেতন স্কেলে সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হয়, সেই বেতন স্কেলের 9ম গ্রেড থেকে অফিসার বা প্রথম শ্রেণী কর্মকর্তা পদমর্যাদা দেওয়া হয়। সেই 9ম গ্রেড থেকে পর্যায়ক্রমে 8ম, 7ম, 6ষ্ঠ হয়ে পর্যায়ক্রমে বেতন স্কেল বাড়ে এবং সেই অনুযায়ী তার পদেরও পদোন্নতি পাওয়া যায়। আমাদের ক্যাটাগরি এতে বিশেষ পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, নিরীক্ষা, হিসাব, কাস্টমস, ট্যাক্স, এই 6টা ক্যাটাগরি আপনি সর্বোচ্চ ধাপ, আপনার ওই পর্যায়ের যে সর্বোচ্চ ধাপ, আপনি যদি এই বিসিএস প্রশাসনে আপনি যেমন সর্বোচ্চ সচিব, গ্রেড 1-এর যে সচিব পোস্ট আছে এই সচিব পদে যেতে পারবে। এই সুযোগগুলা ক্যাটাগরি 1-এ থাকে। আর ক্যাটাগরি বিতে সাধারণত দেখা গেছে যে তার হাইস্ট প্রমোশনটা গ্রেড 2 পর্যন্ত হয়ে থাকে। তবে গ্রেড 1, 2, 3 প্রত্যেকটাই অত্যন্ত আকর্ষণীয় এবং অনেক উঁচু পদের আর কি। তবে এই ক্ষেত্রে ক্যাডার চয়েস আমার কাছে মনে হয় আপনি আসলে কি ধরনের চাকরির সাথে আপনি নিজেকে মেনে নিতে পারবেন, মানানসই। আপনি বিশেষ যারা পুলিশ ক্যাডারে আছে তাদের প্রচুর শারীরিক ট্রেনিং থাকে, আপনার 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর পাশাপাশি কিন্তু 1 বছর মেয়াদী বিশেষ পুলিশ একাডেমি সারদাতে একটা ট্রেনিং থাকে এবং তাদের চাকরির বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে এবং এটা কিন্তু একটা 24 আওয়ার্স ডিউটি। আপনি রাস্তায় থাকবেন, পথে থাকবেন, এই যে দেশের বিভিন্ন ক্রান্তিকালের সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা, এই চ্যালেঞ্জটা কিন্তু আপনাকে নিতে হবে। কাজেই আপনারা যারা মনে করতেছেন যে হ্যাঁ আমি আমার এই সাবজেক্টের সাথে আমি নিজেকে যাচ্ছে বা এই সাবজেক্টের সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো, সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের এই টপিকসটাকে ওইভাবে সাজিয়ে তুলবেন। আমাদের মধ্যে অনেক টেকনিক্যাল ক্যাডারে কিছু ভাই থাকে, আপু থাকে যে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করেছি, আমরা বিসিএস টেকনিক্যাল রোডস এন্ড হাইওয়ে, পিডাব্লিউডি, হ্যাঁ এই পোস্টগুলোতে আমরা থাকবো, সেটাও তাদের জন্য খুব ভালো। আমাদের মেডিকেলের অনেক ভাই আপুকে দেখি যে না, এজ এ ডক্টর হিসেবে আমি যেহেতু লেখাপড়া করেছি, আমি মেডিকেল সেক্টরে থাকবো, আমি এই লাইনেই আমার ক্যারিয়ার করবো, উচ্চ শিক্ষা নেব, তাদেরকে দেখেছি শুধুমাত্র টেকনিক্যালি কিন্তু ওইভাবে পরীক্ষা দেওয়ার জন্য। আপনাদের জন্য একটা বিশাল একটা সুযোগ বলবো 47তম বিসিএস। এই জন্য আপনারা কিন্তু জানেন যে বিশেষ স্বাস্থ্য ক্যাডার কিন্তু 1331টি পোস্ট আছে। ডেন্টাল সার্জন যারা আছে বিডিএস তাদের জন্য 30টি এবং এর পাশাপাশি বিসিএস পরিবার পরিকল্পনা যেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং টেকনিক্যাল, এখানেও কিন্তু আপনাদের জন্য 134টি, হ্যাঁ 138টি পোস্ট আছে টোটাল। চিকিৎসকদের জন্য কিন্তু 1499টি একটা বিশাল পোস্টের একটা সম্ভাবনা আছে।
আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে ক্যাটাগরি এ, তো আমরা যখন জেনারেল ক্যাডার চয়েস রাখবো তখন ক্যাটাগরির এ তে যে 6টা ক্যাডার আছে ওগুলো হচ্ছে আগে রাখবো, তারপরে হচ্ছে ওগুলো শুরু করব। এখন আসি ক্যাটাগরি এ তে আমরা কোনটা আগে রাখবো কোনটা পরে রাখবো এটা কিভাবে সিলেক্ট করবো, যে ক্যাটাগরি এ তে যেগুলো রাখা হয়েছে ওগুলো আমরা কিভাবে দিব। বিশেষ পররাষ্ট্র, আপনার যদি গোল থাকে যে আপনি ঘোরাঘুরি খুব পছন্দ করেন, আপনার বাইরের কান্ট্রি খুব ভালো লাগে, আপনার বাইরে অন্য ফরেনারদের সাথে ডিল করবেন বা দেশকে আপনি রিপ্রেজেন্ট করবেন, আপনার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি আমার দেশকে বাইরের কান্ট্রিতে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আপনি পররাষ্ট্র ফার্স্ট চয়েস রাখেন। যে আপনার যদি ওই গোল থাকে যে আপনি আপনার দেশকে বাইরে রিপ্রেজেন্ট করতে চান তাহলে আপনি পররাষ্ট্র ফার্স্ট চয়েস রাখবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি দেশের উন্নয়নে দেশের অভ্যন্তরে থেকেই দেশের উন্নতি করব, কেন আপনি প্রশাসন ফার্স্ট চয়েস রাখেন। হ্যাঁ, মানে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার চয়েস, আপনি কি চান। হ্যাঁ, আপনি যদি বাইরে দেশে আপনি দেশকে রিপ্রেজেন্ট করতে চান আপনি পররাষ্ট্র ফার্স্ট চয়েস রাখেন, অথবা আপনার ব্যক্তিগতভাবে আপনার ঘোরাঘুরি পছন্দ হইতে পারে যে আপনি ঘুরতে খুব পছন্দ করেন, বাইরে ট্যুর দিবেন, আপনি ফরেন ফার্স্ট চয়েস রাখেন। আর যদি মনে করেন যে না আমি দেশের মধ্যে থাকবো, দেশের মধ্যে থেকেই দেশের জনগণের সাথে আমি কাজ করব, জনগণের সাথে মিশে আমি আমার দেশের উন্নয়নে আমি কাজ করব, তখন আপনি প্রশাসন ফার্স্ট চয়েস রাখেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেরই পুলিশ, যে আপনার ইউনিফর্মের প্রতি অনেকের একটা আকর্ষণ থাকে যে আমি ইউনিফর্ম জব করব। হ্যাঁ, মানে আমি ডিফেন্স, মানে একটা বাহিনীতে অনেকের থাকে না, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ওরকম আমি একটা ফোর্সে আমি জব করব, তখন আপনি পুলিশ ফার্স্ট চয়েস রাখেন। তো এই তিনটার মধ্যে এটা হচ্ছে যার যার পার্সোনাল চয়েস যে প্রশাসন, পররাষ্ট্র এবং পুলিশ, এই তিনটার মধ্যে আপনি কোনটা ফার্স্ট চয়েস রাখবেন। তারপরে হচ্ছে আপনি ওই অনুযায়ী আপনার পছন্দ ক্রম অনুযায়ী আপনি সিরিয়ালে তিনটা রাখেন। তবে এখানে একটা কথা হয়েছে যে যদি আপনি পররাষ্ট্র দিতে চান চয়েসে, তাহলে এটা মানে বুদ্ধিমানের কাজ হচ্ছে পররাষ্ট্র সবসময় ফার্স্টে রাখা। আপনি যদি পররাষ্ট্র চয়েস দেন তাহলে অবশ্যই ফার্স্টে রাখার চেষ্টা করবেন। মানে এরকম করবেন না যে আপনি প্রশাসন ফার্স্ট চয়েস দিচ্ছেন, পররাষ্ট্র সেকেন্ড চয়েস দিচ্ছেন। হ্যাঁ, না দিলে কোনো ভুল না, কোনো কিছুই না, বাট এটা বোঝায় যে না আপনি বুঝে শুনে ক্যাডার চয়েস দিচ্ছেন। কারণ হচ্ছে দেখেন পররাষ্ট্রে পোস্ট ছিল কয়টা, পররাষ্ট্রে পোস্ট ছিল 15টা। পররাষ্ট্রে পোস্ট ছিল 15টা, আর প্রশাসনে কয়টা? 200টা, পুলিশে 100টা। এখন ধরেন আমি প্রশাসন ফার্স্ট চয়েস দিলাম আর এটা হচ্ছে আমি সেকেন্ড চয়েস দিলাম, তাইলে হবে কি আমার যদি মার্কস মানে ডিজায়ার্ড মার্কস থাকে তাহলে আমি কি প্রশাসন পেয়ে যাব, আমার কিন্তু কখনোই আর পররাষ্ট্রে আসবে না। আর পররাষ্ট্রে পোস্ট যেহেতু 15টা, খুব কম, তার মানে এটা পাওয়ার জন্য অবশ্যই আমাকে এটা কোথায় দিতে হবে? ফার্স্ট চয়েসে দিতে হবে। কারণ পোস্ট যেহেতু কম, এটা তো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু 15টা পোস্ট, তো আমাকে ফার্স্ট চয়েস যদি আমি না দিই তাহলে এটা মানে কখনোই এটা আসা সম্ভব না আপনি যদি ফার্স্ট চয়েস না দেন। এজন্য এটা হচ্ছে বুদ্ধিমানের মানে বুদ্ধিমত্তার পরিচয় যে আপনি জেনে বুঝে ক্যাডার চয়েস দিচ্ছেন। হ্যাঁ, অনেকে দেয়, অনেকে ধরেন অনেকে বলে যে আমি দিলাম সমস্যা কি, আমি প্রশাসন ফার্স্ট চয়েস দিলাম, পররাষ্ট্র সেকেন্ড দিলাম, পুলিশ থার্ড চয়েস দিলাম, অথবা প্রশাসন পুলিশ পররাষ্ট্র ভাবে দিলাম, ক্যাডার আছে আমি দিলাম চয়েস। হ্যাঁ, বাট এটা মানে বোঝায় যে আপনি এটা জেনে না জেনে আপনি চয়েস দিয়ে দিচ্ছেন, বা আপনি একটু স্টাডি করেন না, এটা হচ্ছে মিন করে আর কি। ভাইবা বোর্ডে এটা যারা মেম্বাররা থাকে, বিজ্ঞ মেম্বাররা বুঝতে পারে যে এটা হয় স্টাডি করে না হলে এই কারো কাছে বুঝে নেয় বা নিজের মতো করে দিয়ে দিচ্ছে আর কি। এই জন্য অবশ্যই যদি পররাষ্ট্র চয়েসে রাখেন অবশ্যই ফার্স্টে রাখবেন, আর যদি না রাখেন তাহলে আর লিস্টে রাখবেন না। ফার্স্টে না রাখলে ধরেন আমি পররাষ্ট্র দিবই না চয়েস, ঠিক আছে, তাহলে আপনি প্রশাসন ফার্স্ট চয়েস দেন, তারপরে পুলিশ দেন, ওভাবে আগান। ফরেন চয়েসে রাখলে ফার্স্টে রাখবেন, আর যদি না রাখেন তাহলে এটা রাখারই দরকার নেই। এই বিষয়ে একটু প্রাসঙ্গিক কথা বলবো। আপনাদের এই ক্যাডার চয়েস লিস্টের উপর কিন্তু আপনাদের বিসিএস ভাইভাতে আপনাদেরকে কিন্তু কোশ্চেন করবে। সাধারণত বিসিএস এর ভাইভাতে একটা ক্যাডার চয়েস অনুযায়ী হচ্ছে ভাইভাতে তখন তার এই যে ক্যাডারের যে ক্রম, এই ক্রমানুসারেই কিন্তু তার ভাইভা হয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যন্ত সাধারণত খুব যায় না। প্রথম এবং দ্বিতীয় ক্যাডার চয়েস নিয়েই কিন্তু শিক্ষার্থীকে অনেক প্রশ্ন করা হয়। আপনি যদি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স বা পররাষ্ট্র ক্যাডারে যদি প্রথম চয়েস দেন, আপনাকে কিন্তু পররাষ্ট্র নিয়ে, পররাষ্ট্র নীতিকে নিয়ে, বিশ্বের দেশে বিদেশে ভূ রাজনীতি, আমাদের দেশের পররাষ্ট্র নীতি থেকে শুরু করে আপনাকে ইনস এন্ড আউট কিন্তু আপনাকে পাশাপাশি প্রস্তুতি নিতে হবে। আপনি যদি বিসিএস পুলিশ দিয়ে থাকেন, পুলিশিং সিস্টেমের কিভাবে পুলিশ সিস্টেম চলতেছে, বাংলাদেশে পুলিশ সিস্টেমের ইতিহাস কি, ভারতীয় উপমহাদেশে পুলিশি ব্যবস্থা
কে চালু, এই যে একটা টোটাল হিস্ট্রি আপনাকে কিন্তু জানতে হবে। অর্থাৎ আপনার যে ফার্স্ট চয়েস, সেই ফার্স্ট চয়েস থেকেই কিন্তু আপনাকে বিসিএস ভাইভাতে প্রশ্ন করবে। এর পাশাপাশি আপনার নিজস্ব যে সাবজেক্ট আছে, আপনার নিজস্ব যেই সাবজেক্ট থেকে আপনি আপনার পড়াশোনা কমপ্লিট করেছেন, আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট, ইতিহাস হতে পারে, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, সেটা আপনার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিকেল হতে পারে, আপনাকে কিন্তু সেখান থেকেও আপনাকে কোশ্চেন করবে। অর্থাৎ আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা ক্যারিয়ার চয়েস ফর্ম ফিল আপ করবেন, আপনাদের এই পছন্দের তালিকা অনুসারে কিন্তু আপনার সামনের দিনে ভাইভাতেও কিন্তু আপনাকে কোশ্চেন করা হবে। হ্যাঁ, কাজে এই বিষয়টা আপনি কিন্তু মাথায় রাখবেন। আপনি ফার্স্ট চয়েস দিয়ে দিলেন বিসিএস কর বা শুল্ক, কাস্টমস, আপনি কাস্টমসে কোনো স্টাডি করলেন না, ভাইভাতে আপনি কিন্তু শুরুতেই আপনার রেপুটেশন খারাপ হয়ে যাবে। আপনার তখন ক্যাডার পদ পাওয়াটাই আপনার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আর কি। মানে ভাইবা কিরকম হবে ওটা কিন্তু ডিপেন্ড করে আপনার চয়েস লিস্টের উপর। আপনার মোটামুটি ধারণা করা হয়ে থাকে যে প্রথম 3টা যে চয়েস থাকবে এর মধ্যে হচ্ছে আপনাকে প্রশ্ন করা হবে, যে প্রথম 3টা অথবা প্রথম 5টা যে চয়েস থাকে ওর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্যাডার চয়েস কিরকম, চয়েস লিস্ট কিরকম, ওরকম আপনার ভাইবা হবে। আপনার পররাষ্ট্র ফার্স্ট চয়েস থাকলে আপনার ভাইবা যেরকম হবে, অবশ্যই প্রশাসন ফার্স্ট চয়েস থাকলে ভাইবা সেম হবে না, ডিফারেন্ট হবে। পুলিশ ফার্স্ট চয়েস থাকলে ভাইবা হবে ডিফারেন্ট। আপনার যদি কাস্টমস, অডিট অথবা ট্যাক্স ওগুলো ফার্স্ট চয়েস থাকে, আপনার ভাইবা ডিফারেন্ট হবে। আপনার ক্যাডার চয়েসের উপর হচ্ছে আপনার ভাইবা ডিপেন্ড করে, তো ওগুলো চিন্তা করেই কিন্তু ক্যাডার চয়েস দিতে হয়। তাহলে এই প্রথম 3টা গেল, ওই প্রথম 3টা আপনার চয়েস লিস্ট অনুযায়ী, আপনার চয়েস অনুযায়ী আপনি দিবেন। তারপরে আসতেছি কাস্টমস, অডিট এবং ট্যাক্স। হ্যাঁ, এই 3টা হচ্ছে মোটামুটি একই ক্যাটাগরির। হ্যাঁ, অনেকের কাস্টমস ভালো লাগে, অনেকের অডিট ভালো লাগে, অনেকের ট্যাক্স ভালো লাগে। এগুলো হচ্ছে আপনার যদি মনে করেন যে আপনার অর্থনীতি রিলেটেড আপনার পড়াশোনা ভালো লাগে বা অর্থনীতি রিলেটেড কাজ আপনার ভালো লাগে, তাহলে আপনি ফার্স্ট চয়েস, অনেকেই কিন্তু ফার্স্ট চয়েস কাস্টমস, অডিট, ট্যাক্স দেয়। আপনার এই কাস্টমস বা ট্যাক্সের যে আপনার চাকরিটা, এটা হচ্ছে ইন অফিস, অফিসিয়াল জব, মানে ফুল অফিসিয়াল জব। একটা অফিসার বা আপনি যে একটা অফিসারের মতো আপনি যে আচরণ করবেন বা যেই সুবিধাগুলো চাচ্ছেন সরকার থেকে, আপনার একটা রুম থাকবে, সে রুমে আপনি সাইন করবেন। হ্যাঁ, মানুষের সাথে অত বেশি কথাবার্তা বলবো না, আমি অফিসিয়াল জব করব। আপনার এই ট্যাক্স, কাস্টমস এন্ড অডিট, এই জবটা হচ্ছে যদি পাবলিক ডিলিংস, যদি আপনার মনে হয় যে না পাবলিক ডিলিংস আমার ভালো লাগে না, আমি পাবলিক ডিলিংস পছন্দ করি না, কারণ প্রথম 3টাতেই কিন্তু আপনার এই পররাষ্ট্র পাবলিক ডিলিংস বলতে হচ্ছে আপনাকে যে ফরেন ডেলিগেটদের সাথে ডিল করতে হবে, পুলিশ প্রশাসন আপনাকে কিন্তু মাঠে ঘাটে আর পাবলিক ডিল করতে হবে, থাকতে হবে আপনাকে সারাদিন। রাতে 12টা বাজে আগুন লাগছে, আপনি কিন্তু কিন্তু দৌড়ে যাচ্ছে। কিন্তু ট্যাক্স, কাস্টমস, অডিট তার হচ্ছে অফিসিয়াল জব, 9টা থেকে 5টা, সপ্তাহে 5 দিন। হ্যাঁ, বাকি দিন হচ্ছে আপনি আপনার পার্সোনাল লাইফ আপনার মতো লিড করতে পারবেন, ছুটি ছাড়া সব পাবেন, তো ওই হিসেবে দিতে পারেন। আর এটা হচ্ছে আপনার যদি অর্থনীতি রিলেটেড, অর্থনীতি ইন্টারেস্টেড হন, খুব আগ্রহ থাকে। এবং এখানে আরেকটু বলি, আপনার ট্যাক্স, কাস্টমস এর এই পোস্টিং অর্ডার গুলো কিন্তু জেলা শহর, বিভাগীয় শহরে হয়, আপনার উপজেলা লেভেলে হয় না, যেটা সাধারণত আমরা প্রশাসন এবং পুলিশে থাকে, শিক্ষা ক্যাডার থাকে, দেখি। হ্যাঁ, টেকনিক্যাল ক্যাডারে আপনাকে কিন্তু নিয়োগ দিচ্ছে একবারে মাঠ পর্যায়ে, উপজেলা পর্যায়ে। কিন্তু এই ট্যাক্স, কাস্টমস, অডিটে কিন্তু আপনাকে পোস্টিং দিবে জেলা শহর, বিভাগীয় শহর, এবং কি ফার্স্ট পোস্টিং এর সময় ঢাকাতেও করে। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা তথ্য আর কি। তাহলে ওই হিসেবে হচ্ছে ওই 3টা আপনি আপনার চয়েস অনুযায়ী 3টার সিরিয়াল করে দিবেন। তো ক্যাটাগরি 1 যেগুলা, এতে যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনি 6টা ক্যাটাগরির মধ্যে আপনি উপরে নিচে করে আপনার চয়েস লিস্ট অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনি এই 6টা হচ্ছে ফার্স্টে দিবেন। এই 6টা দেওয়ার পর ক্যাটাগরি বি তে আসেন। ক্যাটাগরি বি তে হচ্ছে রেলওয়েটা ফার্স্টে কেন রাখলাম, কারণ রেলওয়ে, পরিবহন এবং বাণিজ্যিকের চাকরির যে এই ধরনটা খুব ভালো। আপনি আনসারও দিতে পারেন, বাট আনসারও কিন্তু অনেকটা ওই পুলিশের মতোই আপনার ওই সাবধায় ট্রেনিং করতে হবে। আনসারের ট্রেনিং পুলিশের চেয়ে আরো মানে ওরা আর্মি টাইপের ট্রেনিং করে, তো ওই হিসেবে যাদের হচ্ছে ওই ইউনিফর্ম লাইফ বা ওই ডিসিপ্লিন বা ফোর্সে থাকতে পছন্দ, তারা হচ্ছে আনসার ফার্স্টে রাখতে পারেন। হ্যাঁ, না হলে হচ্ছে আপনি রেলওয়েটা আগে দিতে পারেন, কারণ রেলওয়ের চাকরির নেচারটা খুব ভালো, ডিসেন্ট, আপনি মানে রিল্যাক্স থাকতে পারবেন। তো রেলওয়ে, পরিবহন, বাণিজ্যিক রাখলেন, তারপরে আনসার দেন। তারপরে আসেন ইনফরমেশনের কিন্তু 2টা ক্যাটাগরি আছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু খেয়াল করবেন যে আপনারা যখন সার্কুলার দেখবেন ইনফরমেশন ক্যাটাগরি 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে ইনফরমেশন জেনারেল, মানে জেনারেল, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল, আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে অনুষ্ঠান, প্রোগ্রাম অথবা সহকারী বার্তা নিয়ন্ত্রক।
সো আপনার কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেটা জেনারেল সেটা কিন্তু ফার্স্টে রাখবেন, হ্যাঁ, মানে চয়েস লিস্টে সেটা আগে রাখবেন। আপনি কিন্তু অনেকে বলে যে না ইনফরমেশন যেহেতু একই সাথে আছে একসাথে রাখতে হবে, না একসাথে রাখার কোনো ম্যান্ডেটরি নেই, দুটারই কোড আলাদা। সব ক্যাডারে কিন্তু আলাদা আলাদা কোড আছে, আপনারা খেয়াল করবেন যখন এই চয়েস যখন ফর্ম ফিল আপ করতে যাবেন দেখবেন আপনি কোড অনুযায়ী দেখবেন আসবে, কোড অনুযায়ী আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে সিরিয়াল। তো প্রত্যেক ক্যাডারে আলাদা কোড আছে। তো এখানে দেখবেন যে ইনফরমেশনের এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাধারণ এবং অনুষ্ঠান যেটা দুইটার কোড কিন্তু আলাদা। সো আপনি অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল যেটা সেটা হচ্ছে ফার্স্টে রাখবেন, হ্যাঁ, তারপর ওটা হচ্ছে পরে দিবেন। অনুষ্ঠান যেটা ওটা হচ্ছে মানে লাস্টে যাবে। তারপরে খাদ্য দেন, বিশেষ খাদ্য, তারপরে ডাক, মানে এটা কিন্তু সিরিয়ালি দেওয়া আছে, মানে আপনি ক্যাটাগরি বি তে কোন সিরিয়ালে দিবেন। হ্যাঁ, প্রথম দুইটা বললাম এটা হচ্ছে আপনার চয়েসের উপর। আপনার যদি মনে হয় যে আপনার পুলিশের দিকে আপনার যোগ বেশি, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি ক্যাটাগরি বি তে যখন দিবেন তখন আনসারটা ফার্স্টে রাখবেন। আর যদি মনে হয় যে না আমি ফোর্সের দিকে যাব না, আমি একটু নর্মালি থাকতে চাই, সাধারণভাবেই থাকবো, একটু ভালো থাকবো, পরিবারকে সময় দিব, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি রেলওয়ে পরিবহন এবং বাণিজ্যিক আগে দেন। ডাক, সমবায়, তারপরে ডাক, তারপরে আসুন সমবায়, তারপর হচ্ছে পরিবার পরিকল্পনা, আর সবার লাস্টে দিবেন হচ্ছে ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেটা অনুষ্ঠান যেটা ওইটা। তো ক্যাটাগরির বির এগুলো হচ্ছে ওইভাবে দিবেন। আর একটা সুযোগ থাকে যে এটা বলছিলাম যে ক্যাটাগরিতে গ্রেড 1 এ যাওয়া যায়, আর এটা হচ্ছে গ্রেড 2, 3, 4। আপনার চাইলে কিন্তু ক্যাটাগরির বির সবগুলো ক্যাডার থেকেই ডিএস পোলে আপনি ওই প্রশাসনে চলে আসতে পারবেন। ডিএস পোল থাকে, তো 10 বছর চাকরি করার পরে আপনার হচ্ছে একটা প্রমোশনের পরে ডিএস পোলে হচ্ছে সব ক্যাডারের জন্য ওপেন থাকে, আপনি ডিএস পোলে আপনি উপসচিব হয়ে প্রশাসনে চলে আসতে পারবেন, ওই সুযোগ থেকে যায়। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন ইনস্ট্যান্ট, যে যদি কোনো ইনকোয়ারি থাকে যে ক্যাডার চয়েস রিলেটেড বা অন্য যে কোনো কিছু, যে ক্যাডার রিলেটেড বা ফর্ম ফিল আপ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে। ক্যাডারেরই কিন্তু সুবিধা বলেন অসুবিধা বলেন সবই আছে। এক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে আপনারা যারা জেনারেল ক্যাডার বা জেনারেল ক্যাডারের টপিকস গুলো আপনারা দিবেন, এর মানে এই না আপনাকে যে সবগুলো টপিকস বা সবগুলা ক্যাডার কোর্স দিতে হবে তা না। আপনার কাছে যদি মনে হয় যে আমি জেনারেল ক্যাডারের 2 থেকে 3টা, আমি বিসিএস ডাক, বিসিএস সমবায় বা বিসিএস হচ্ছে এই যে বেতার তথ্য, এই ক্যাডারটা আমি দিব না। আমি প্রথম দিকে যে ক্যাডার সার্ভিসের যে পোস্টগুলো আছে, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএস পুলিশ, বিসিএস ট্যাক্স কাস্টম, 3টি 4টি বা 5টি দেওয়ার পরে আপনি চাইলে কিন্তু আপনার টেকনিক্যাল ক্যাডারের যে পোস্ট আছে আপনি সেটাও সরাসরি উল্লেখ করতে পারেন। যে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার টেকনিক্যাল বা আমার নিজের সাবজেক্ট থেকে আমি যদি জেনারেলে যাই আমি আরো ভালো করতে পারবো, দেশকে আরো বেশি বেশি সার্ভিস দিতে পারবো, আপনি তারপরে কিন্তু আপনার টেকনিক্যাল সাবজেক্ট দিতে পারেন। বিষয়টা এরকম বাধ্যতামূলক না আপনাকে জেনারেলের সবগুলো দিয়েই আপনাকে টেকনিক্যাল দিতে হবে, এটা মাঝেও দিতে পারেন। আপনি ধরেন ক্যাটাগরি এ গুলা ফার্স্টে দিলেন, যে ক্যাটাগরি এ যেগুলো দিলাম যে এগুলো হচ্ছে আপনি ফার্স্টে চয়েসে দিলেন, এই প্রথম 6টা, এই 6টা দেওয়ার পরে আপনি হচ্ছে তারপরে আপনার টেকনিক্যালটা দেন, আপনার টেকনিক্যাল চয়েস দেন, তারপরে হচ্ছে আপনি আবার এগুলো দেন, কোনো সমস্যা, আপনি কিন্তু মাঝেও দিতে পারবেন। হ্যাঁ, অনেকে মনে করে যে না টেকনিক্যাল সবার লাস্টে দিতে হবে, যে না, এটা কিন্তু মানে ভুল কনসেপ্ট। আপনি টেকনিক্যাল আপনার ধরেন 3টা, আপনার মনে হলো যে প্রশাসন, পররাষ্ট্র, পুলিশ দেওয়ার পরে আমি টেকনিক্যাল দিব, তারপরে বাকিগুলো, কারণ আমি 3টার পরে আমার সাবজেক্টকে আমি প্রেফার করি, তো হিসেবে আপনি আগে দিয়ে দিতে পারেন। আমরা বিগত বছরে এরকম স্টুডেন্টও দেখেছি, সে 2টা সাবজেক্ট চয়েস লিস্টে দিয়েছে, শুধু 2টা সাবজেক্ট। কি একটা হচ্ছে তার জেনারেল বিশেষ প্রশাসনটা তার খুব ভালো লাগে, বিশেষ প্রশাসন। 2 নম্বর হচ্ছে তার যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টে সে ফর্ম ফিল আপ করেছে আর কি, 2টা ক্যাডার। তো স্বাভাবিকভাবেই তাকে বিসিএস এর ভাইভাতে প্রশ্ন করা হলো যে কি ব্যাপার, তুমি সবগুলা ক্যাডার পোস্ট দিচ্ছে, তুমি কেন দিয়েছো? তো তার অ্যান্সারটা খুব স্মার্টলি সে অ্যান্সার দিয়েছিল যে আমার কাছে মনে হচ্ছে যে বিসিএস প্রশাসন সার্ভিসের মাধ্যমে আমি বাংলাদেশের দেশ এবং দেশের মানুষকে আরো ভালো সার্ভিস দিতে পারবো, এই পেশার প্রতি তার একটা ছোটবেলা থেকে আগ্রহ ছিল। তার পাশাপাশি আমি আমার টেকনিক্যাল ক্যাডার আছে যে লাইনে পড়াশোনা করছি, এর বাইরে ক্যাডার গুলো ভালো, কিন্তু তার থেকে তার কাছে নিজেকে বেশি যোগ্য মনে হচ্ছে সেই 2টো ক্যাডারে আর কি। কাজে এই বিষয়টার টপিকটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর, আপনি কিভাবে ক্যাডার সার্ভিসের আপনার যে ক্যাডার ক্রম ফর্ম ফিল আপে সেটা আপনি ডিসিশন নেবেন আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এখন হৃদয় ভাই কমেন্ট করছে যে ওনার বিষয় গণিত, উনি কিভাবে চয়েস দিবেন। হ্যাঁ, আপনার যেহেতু আপনি ম্যাথের স্টুডেন্ট, এখন ডিপেন্ড করে হচ্ছে আপনার চয়েস কি। আপনি যদি মনে করেন যে আমি ম্যাথে পড়াশোনা করছি, আমি ম্যাথেই থাকবো, আমি অন্য কোথাও যাব না, আমি শুধু ম্যাথেই শিক্ষকতা করব, সেক্ষেত্রে যদি থাকে তাহলে আপনি টেকনিক্যাল চয়েস ফার্স্ট চয়েস হিসেবে দিতে পারেন। আর টেকনিক্যাল, তবে আমার সাজেশন হচ্ছে অবশ্যই বোধ রাখা। সেক্ষেত্রে হচ্ছে আপনি আগে হচ্ছে ক্যাটাগরি এ এবং বি থেকে আপনার পছন্দ অনুযায়ী, ক্যাটাগরি এতে কিন্তু আমি
ধরেন এই যে প্রথম তিনটা, হ্যাঁ এই তিনটা কিন্তু সিরিয়াল না, এই তিনটা হচ্ছে আপনার পছন্দ কোন জবের নেচারে পছন্দ কোনটা, আপনার যে জবের নেচার পছন্দ আপনি এই 1 2 3 এভাবে সাজাবেন। তারপরে হচ্ছে এই তিনটা অনেকের এগুলোও পছন্দ, আপনি ওগুলো আগে দিতে পারেন। ক্যাটাগরি এর মধ্যে হচ্ছে আপনি 1 2 3 হচ্ছে আপনি করবেন আপনার কোনটা পছন্দ। এখন আপনি ম্যাথের স্টুডেন্ট বলে যে আপনি পুলিশ ফার্স্ট চয়েস দিতে পারবেন না, প্রশাসন ফার্স্ট চয়েস দিতে পারবেন না, পররাষ্ট্র ফার্স্ট চয়েস দিতে পারবেন না, ওরকম কিন্তু কোনো ইয়ে নেই। আপনি ম্যাথে পড়ছেন, আপনার যে কোনো কিছু আপনার ফার্স্ট চয়েস আপনি রাখতে পারবেন, কিন্তু আপনাকে যে কোশ্চেন করা হলে আপনি আপনার পছন্দ বলবেন যে আমি এই জন্য আমি ম্যাথে পড়েও আমি এই ক্যাডারে আসতে চাই। অনেকে বলে যে ম্যাথের সাথে সম্পর্ক কি, না, ম্যাথের সাথে আপনার প্রশাসন পররাষ্ট্র পুলিশের কোনো সম্পর্ক নাই, কোনো ধরনের সম্পর্ক নাই। যেহেতু পিএসসি সার্কুলার দিছে এবং ওখানে যোগ্যতা হিসেবে বলা আছে আপনি অনার্স কমপ্লিট করলেই আপনি বিসিএস এ আসতে পারবেন, তার মানে আমি যোগ্য, মানে বিসিএস এ সার্কুলার অনুযায়ী আমার যোগ্যতা আছে। অনেকে কিন্তু জোর করে স্যার সম্পর্ক মিলানোর চেষ্টা করে যে আপনি ম্যাথে পড়ে কেন প্রশাসনে আসতে চান, ম্যাথের সাথে প্রশাসনের সম্পর্ক মিলে না। স্যার আমার সাবজেক্টের সাথে কোনো সম্পর্ক নেই, যেহেতু আমি এলিজেবল, পিএসসি সার্কুলার অনুযায়ী আমি এলিজেবল এবং ওই চাকরির নেচার আমি পছন্দ, আমি মনে করি যে ওখানে আমি ফিট, সেজন্য আমি এটা ফার্স্ট চয়েস দিচ্ছি। সেক্ষেত্রে আপনি আপনার সাবজেক্টের সাথে সমন্বয় না করে নিজের সাথে যদি সমন্বয় করতে পারেন, নিজের ইচ্ছা আপনি প্রতিফলন করবেন। পার্সন হিউম্যান হিসেবে আমি আইন প্রশাসনের উপর অনেক বেশি আমার কাছে মনে হয়েছে এই কাজগুলোতে এঙ্গেজ থাকতে পারলে, আমার অতীত অভিজ্ঞতা আছে, আমি ক্লাব মেনটেন করেছি, আমি বিভিন্ন সামাজিক সংস্কারমূলক কাজ করেছি, আমার কাছে মনে হচ্ছে যে প্রশাসনে আসলে আমি আরো বেশি সংস্কারমূলক কাজ করতে পারবো। এই ধরনের আর কি, আপনাকে যে আপনার টপিক্সের সাথেই যে আপনার একটা জেনারেল সাবজেক্টের যে একটা মিল বন্ধন করতে হবে, বিষয়টা কিন্তু তা না। একটা যৌক্তিক অ্যান্সার দিতে হবে এবং আপনি কেন চাচ্ছেন। আপনাকে পিএসসি যারা ভাইবা নিবে, যে আমাদের স্যারের আছে পিএসসি বোর্ড মেম্বারটা, তারা কি জন্য আপনাকে এই চাকরিটা দিবে, আপনাকে এই পোস্টের জন্য তারা কিভাবে আপনাকে যোগ্য মনে করবে, সেই যোগ্য হিসেবেই আপনাকে কিন্তু তুলে ধরতে হবে আপনার ভিতরে থাকা যে আপনার গুণাগুণগুলো। হ্যাঁ, তো আপনি হচ্ছে ফার্স্টে ধরেন জেনারেল ক্যাডার চয়েস রাখেন, তারপর হচ্ছে আপনি আপনার যে ম্যাথ, আপনার টেকনিক্যাল সাবজেক্ট বা শিক্ষা ক্যাডার সেটা আপনি লাস্টে রাখেন। জেনারেল ক্যাডার দেওয়ার পর আপনি সবার লাস্টে দেন, অথবা আপনার যদি মনে হয় যে না আমি জেনারেল ক্যাডার সবগুলোতে আমার ইন্টারেস্ট নাই, তাহলে আপনার জেনারেল ক্যাডার যেগুলোতে ইন্টারেস্ট আছে ওগুলো আপনি রেখে তারপরে আপনি ম্যাথ দেন, টেকনিক্যাল দেন, তারপরে হয়তো আপনি ধরেন ইনফরমেশন, ডাক, সমবায়, খাদ্য, পরিবার পরিকল্পনা ওগুলো আবার ম্যাথের পরে দিতে পারেন। তাহলে ওইটাও মিন করে যে না আমার যে সাবজেক্টে পড়ছে ওই সাবজেক্টের প্রতি আমার ইন্টারেস্ট আছে, আমি ওটা আগেই রাখছি। হ্যাঁ, আপনি আপনার ম্যাথ মাঝামাঝিও কোথাও রাখতে পারেন, অথবা আপনি লাস্টেও দিতে পারেন। হ্যাঁ, ওটাতে কোনো সমস্যা নেই। তারপরে ফারিয়াবু কমেন্টস করছে যে রিটেনের প্রত্যেকটা বিষয় আলাদা পাশ করা লাগে কিনা। না, রিটেনের প্রত্যেকটা বিষয় আলাদা পাশ করার কোনো বাধ্যকতা নেই। রিটেনে আপনার মার্কস হচ্ছে ধরেন রিটেনে আপনি যদি জেনারেল ক্যাডার চয়েস দেন আপনি লিখিত দিতে হবে আপনাকে 900 নম্বরের। যদি আপনি জেনারেল চয়েস দেন শুধু জেনারেল ক্যাডার, আপনার লিখিত 900। পিএসসির পাস মার্কস হচ্ছে 50% মার্কস। এখন 50% মার্কসে আপনাকে আলাদা আলাদা সাবজেক্টে পাস করতে হবে না, এটা প্রশ্ন। দেখুন এই যে সাধারণ ক্যাডারের নাম্বার বন্টন এখানে দেওয়া আছে যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, ম্যাথ এবং বিজ্ঞান। এখন প্রত্যেকটাতে মার্কস আছে। এখন এই সবগুলো মার্কস মিলিয়ে হচ্ছে আপনাকে পাইতে হবে কত? 450। তার মানে 50% মার্কস আপনাকে ক্যারি করতে হবে। এখন ধরেন কোনো কারণে আপনি একটা সাবজেক্টে ফেল করছেন বলতে এখানে আপনি সবগুলো সাবজেক্ট আলাদা আলাদা করে কিন্তু পাস করার কোনো মানে বাধ্যকতা নেই। আপনার যদি টোটাল 450 আসে তার মানে আপনি লিখিততে পাস। আপনি যদি কোনো সাবজেক্টে যদি কোনো কারণে ধরেন ম্যাথে আপনি ফেল করছেন, ম্যাথে আপনার 100তে মার্কস আসছে ধরেন 30, তার মানে আপনি ম্যাথে ফেল করছেন। ম্যাথে ফেল করলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনার যদি বাকি সাবজেক্টের মার্কস মিলিয়ে টোটাল 450 আসে তার মানে কিন্তু আপনি পাস করছেন। আরেকটা বিষয়, আপনি যদি ম্যাথে যদি 30 পান তাহলে কিন্তু আপনার মার্কস অ্যাড হবে না। ওখানে মানে ফেল করছেন মানে ওই সাবজেক্টের মার্কসটা আপনার অ্যাড হবে না। আপনি ম্যাথ বাদ দিয়ে যদি বাকি সাবজেক্টের মার্কস মিলিয়ে যদি আপনার টোটাল 450 আসে তাহলে কিন্তু আপনার রোল আসবে, রিটার্নে আপনি পাস। বুঝছেন কিনা? আলাদা আলাদা সাবজেক্ট পাস করতে হয় না, টোটাল 450 পাইলেই হয়। মার্কসের মধ্যে 50% মার্কস আপনাকে পেতে হবে ভাইভাতে। হ্যাঁ, ভাইবা ডাক পাওয়ার জন্য বা লিখিততে পাস করার জন্য অর্ধেক মার্কস লাগবে। আর একটা সাবজেক্টে 100 নম্বরের একটা সাবজেক্টের পরীক্ষাতে আপনাকে মিনিমাম 30 মার্কস পেতে হবে। 30 মার্কস, 30% কম যদি পান মার্কস তাহলে আপনি কিন্তু সেই পরীক্ষায় মার্কস অ্যাড হবে না, 0% বলে গণ্য হবে। আপনাকে 0 পেয়েছেন বলে গণ্য করা হবে। অর্থাৎ 200 মার্কসের পরীক্ষাতে আপনাকে মিনিমাম 60 মার্কস, 60 মার্কস আপনাকে পেতে হবে।
আপনার এই নাম্বারটা যোগ করার জন্য। আর টোটাল তারা হিসাব করবে যে টোটাল 450 যদি হয়, ইয়েস আপনি ভাইবার জন্য ডাক পাবেন। কিন্তু আপনি কি ক্যাডার পদ পাবেন না পাবেন না সেটার কিন্তু গ্যারান্টি বা তবে এখানে একটা বিষয় আমি অ্যাড করি স্যার, যে এখন ধরেন আপনি বোথ ক্যাডার চয়েস দিয়েছেন, হ্যাঁ আপনার চয়েস লিস্ট হচ্ছে বোথ, তার মানে কি বোথ দিতে গেলে আপনার জেনারেল ক্যাডারের 900 নম্বরের পরীক্ষা আপনাকে দেওয়া লাগতেছে, প্লাস আপনাকে আপনার যে সাবজেক্টিভ ওইটার 200 নম্বর দেওয়া লাগতেছে, প্লাস এখন নতুন নিয়ম হয়েছে যে সাবজেক্টিভ দেওয়ার সাথে সাথে বাংলা পরীক্ষা 2 বার দিতে হয়। বোথ ক্যাডার চয়েস দিলে বাংলা পরীক্ষা 2 বার বলতে আপনি যদি সাধারণ ক্যাডার চয়েস দেন, দেখেন বাংলাতে মার্কস কত 200 নম্বর, বাংলা প্রথম পত্র 100, দ্বিতীয় পত্র 100। এখন যারা বোথ ক্যাডার চয়েস দেয় তাদের জন্য বাংলা 200 নম্বরের পরীক্ষা যেমন দিতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের সাথে ফাইট করার জন্য, আবার আপনার টেকনিক্যাল সাবজেক্টের জন্য আপনাকে আলাদা করে বাংলা 100 নম্বরের ফার্স্ট বার পরীক্ষা দিতে হচ্ছে। এখন আমার যেটা বলার উদ্দেশ্য, আমার যদি জেনারেল চয়েস ফার্স্ট চয়েস থাকে, মানে শুধু জেনারেল ক্যাডার চয়েস দেন, তাহলে এই 900 থেকে আপনার মার্কস পাইতে হবে 450 মার্ক। এখন ধরেন কোনো কারণে আপনি জেনারেল ক্যাডারে 450 থেকে আপনি 430 পাইলেন, ধরেন আপনি 430 মার্কস পাইছেন 900 থেকে, এখন তার মানে কি আপনি ফেল করছেন, মানে আমি জেনারেলে কি ফেল, 430 মানে আমার পাস করার জন্য আমার মার্কস থাকবে কত 450। এখন ধরেন কোনো কারণে আমার মার্কস আসছে হচ্ছে এখানে 430, কিন্তু যেহেতু আমি বোধ আমি সাবজেক্টিভে 200 মার্ক পরীক্ষা দিছি, এখন ওই 200 মার্ক নিয়ে আমার যদি আপনাকে যদি শুধু টেকনিক্যালে কাউন্ট করবে যখন, তখন আপনার কোন দুইটা বাদ যাবে, আপনার যে বিজ্ঞান ও প্রযুক্তির যে 100 এটা বাদ যাবে, আর বাংলার 100 বাদ গিয়ে বাংলাতে মানে 200 থেকে 100 বাদ যাবে, বাংলা থেকে 100 কাউন্ট হবে, বাংলা ফার্স্ট পেপার 100 কাউন্ট হবে, বাংলা সেকেন্ড পেপারের 200 বাদ যাবে, তার মানে বাংলা সেকেন্ড পেপারের 100 বিজ্ঞানের 100 এটা বাদ দিয়া, এবং আপনার টেকনিক্যাল সাবজেক্টের 200 ওইটা নিয়ে যদি আপনি আবার 400 ধরেন 70 পাইলেন সাপোজ, তার মানে কি আপনি পাস করছেন, বুঝছেন কি? আপনি কিন্তু জেনারেল ক্যাডারে ফেল করলেও আপনার বোথ ক্যাডার চয়েস থাকলে আপনার টেকনিক্যাল ক্যাডারের 200 মার্কের মার্কস মিলে যদি 450 এর উপরে পান তাহলে আপনি পাস করবেন। তখন আপনার রোলটা কোথায় আসবে? টেকনিক্যাল ক্যাডারের ঘরে হচ্ছে আপনার রোল আসবে যে আপনি টেকনিক্যাল ক্যাডারে পাস করছেন, আপনার সাবজেক্টিভে আপনি পাস করছেন, এখন আপনি সাবজেক্টিভের জন্য ভাইবা দিবেন, আপনি যদি এলিজিবল হন তাহলে আপনি আপনার প্রফেশনাল ক্যাডারে সুপারিশ করতে হবে। ভাইবাতে আপনাকে এই টেকনিক্যালের উপরই কিন্তু আপনাকে বেসিস করে কোশ্চেন করা হবে, আপনি কিভাবে টেকনিক্যাল ক্যাডারের পোস্টে আপনাকে তারা ক্যাডার পদে আপনাকে কিভাবে কেন সুপারিশ করবে আর কি, এই বিষয়ে কথা আসবে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন যে যদি পররাষ্ট্র এবং পুলিশ ক্যাডার চয়েসে না দেয় তাহলে সেক্ষেত্রে ভাইবাতে কোনো প্রশ্নের সম্মুখীন হবে কিনা? না, কোনোভাবেই যদি কোনো পোস্ট না দেন এই কোশ্চেন আপনাকে কেউ করবে না, আপনি কেন না দিলেন। আপনি এমন হতে পারে আপনি টেকনিক্যাল ক্যাডারের একজন ক্যান্ডিডেট, আপনি মেডিকেলের, আপনি শুধু মেডিকেলই দিলেন, বিশেষ স্বাস্থ্য, আপনি আর কোনো অপশন দিলেন না, না আপনাকে কোনো কোশ্চেন করবে না। যদি পার্সোনালি যদি কোনো টিচার বোর্ডে যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি কি এত কনফিডেন্ট কিনা যে তুমি মাত্র একটা ক্যাডার পোস্ট দিলা, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের প্রিভিয়াস যারা পরীক্ষা দিয়েছে তাদের আমি আমার ড্রিম চাকরি, আমি একটা চাকরি চাই, সেটা হচ্ছে বিশেষ স্বাস্থ্য, এবং এই বিশেষ স্বাস্থ্যের মাধ্যমে আমি আমার ক্যারিয়ার বা আমি আমার দেশকে এইভাবে আমি এই পদে থেকে সার্ভিস দিতে চাচ্ছি। এখানে একটা বিষয় থেকে স্যার যে মানে ধরেন উনি হচ্ছে এই দুইটা রাখলোই না, তো উনি বলে যে কোনো সম্ভাবনা আছে কিনা, হ্যাঁ সম্ভাবনা থাকতে পারে, যদি প্রশ্ন করে আপনি আপনার মতো করে ডিফেন্ড করবেন, আপনাকে ডিফেন্ড করতে হবে, আপনি চয়েস না দিতে পারেন, এটা এখন আপনি কেন দেন নাই সেটা আপনি ডিফেন্ড করবেন, যে স্যার আমি পররাষ্ট্র দেই নাই কেন, কারণ আমার পররাষ্ট্র চয়েস দিলে আমাকে ফ্যামিলি রেখে আমাকে বাইরে থাকতে হবে, বাবা মাকে দেশে রেখে আমার বাইরে থাকা লাগবে, অথবা যে জবের নেচার যেটা মানে আমাকে বাইরেই থাকতে হবে, বিভিন্ন কালচারের সাথে আমাকে গ্রুমিং করতে হবে, সো ওইটা আমার পছন্দ না, বা আমার ফ্যামিলি থেকে আমি দূরে থাকতে আমি ইন্টারেস্টেড না, দ্যাটস ওয়াই আমি ফরেন চয়েসে রাখি নাই। যৌক্তিক আনসার, আপনি যৌক্তিক আনসার দিবেন, লিগ্যাল একটা আপনার এখানে কোনো নেগেটিভ না নেগেটিভ না যাবে না, যে আপনি কিন্তু হ্যাঁ নেগেটিভ যে এটা ভালো না না আপনি কেন চয়েস দেন নাই সেটা হচ্ছে আপনি ডিফেন্ড করবেন, আপনাকে নিজেকে ডিফেন্ড করবেন, কিভাবে ডিফেন্ড করতেছেন সেটাই হচ্ছে মুখ্য বিষয়, একটা পজিটিভ অ্যানসার। এখন ধরেন পুলিশ রাখেন নাই, এখন বলতে পুলিশ কেন রাখেন নাই চয়েস, স্যার আমার ওই ডিফেন্সের জব বা ফোর্সের জব আমার পছন্দ না স্যার, আমার ওই যে পাবলিক ডিলিংস বা মানুষের সাথে যে ক্রিমিনাল ডিলিংস ওগুলা স্যার আমার ব্যক্তিগতভাবে পছন্দ না, দ্যাটস ওয়াই স্যার আমি পুলিশ চয়েসে দেই নাই স্যার, আমার ওই মানে ফোর্সের প্রতি ইন্টারেস্ট নাই সেজন্য আমি দেই নাই। আপনি হচ্ছে যৌক্তিকভাবে নিজেকে ডিফেন্ড করবেন, যদি হ্যাঁ আপনি ধরেন 2টা ক্যাডার বা 3টা ক্যাডার আপনি চয়েসে রাখলেন না, অথবা কোনো কারণে আপনি পুলিশ ফার্স্ট চয়েস দিলেন, প্রশাসন দিলেন পরে, পররাষ্ট্র তো বললাম যে দিলে হচ্ছে ওয়াইজ ডিসিশন হচ্ছে, যদি আপনি চয়েসে রাখেন অবশ্যই সবসময় ফার্স্ট চয়েসে রাখবেন, আর যদি না রাখতে চান তাহলে সেকেন্ড থার্ডে দিবেন না, কারণ সেকেন্ড থার্ডে দিলে এটা কখনোই আসবে না, এজন্য হচ্ছে বুদ্ধিমানের ডিসিশন হচ্ছে না দেওয়া।
আর অন্য কোনো ক্যাডার যদি আপনি চয়েসে না দেন, কেন দেন নাই সেটা হচ্ছে যৌক্তিকভাবে আপনি আপনার আনসার প্রেজেন্ট করবেন। মানে কোনো নেগেটিভ কথা বলা যাবে না যে স্যার পুলিশের নেচার ভালো না বা মানুষ খারাপ বলে, এই জন্য আমি দেই না। আপনি কেন দেন না, যে না আমার এই জবের নেচার আমার পছন্দ না, বা আমি ফোর্সের সাথে আমি স্যার মানে আমি ভালো ফিল করি না, বা আমার ইন্টারেস্ট কম। আপনি যেভাবে আপনি ক্যাডার চয়েস লিস্টটা সাজিয়েছেন সেটার পক্ষে যুক্তি দিবেন যে আমি নিজেকে এই পদগুলোতে যদি নিজেকে দেখতে পারি, আমার কাছে মনে হবে যে আমার পক্ষে কাজ করাটা আরো বেশি ভালো হবে দেশ এবং দেশের মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। আমাদের একটা কোশ্চেন এসেছে যে বেসরকারি মেডিকেল কলেজ থেকে পড়ে উভয় ক্যাডার চয়েস দিলে প্রথম চয়েস যদি প্রশাসন থাকে এবং পরের চয়েস কি পরিবার পরিকল্পনা দেওয়া যাবে? এক্ষেত্রে ভাইভাতে কি ধরনের সম্মুখীন হতে হবে? না, আপনি দিতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি আপনার প্রথম চয়েস বিশেষ প্রশাসন দিবেন, দ্বিতীয় চয়েস দিবেন বিশেষ পরিবার পরিকল্পনা। আপনি যদি তারপরে কোনো চয়েসও না দেন কোনো সমস্যা নেই। আপনি যদি তারপরে বাকি জেনারেল বিসিএস এর যে পোস্টগুলো আছে সেটাও দিতে পারেন বা বিসিএস স্বাস্থ্য দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি এটার এগেইনস্টে একটা আনসার রেডি রাখবেন, একটা যৌক্তিক আনসার রেডি রাখবেন যে কেন আপনি দিলেন, করবে যে কেন আপনি বিশেষ প্রশাসনের পরে আপনি কেন পরিবার পরিকল্পনা দিলেন আর কোনো ক্যাডার চয়েস দেন না, অথবা এটা কেন দিচ্ছেন। আপনি আপনার যৌক্তিক, আপনি অ্যাকচুয়ালি যে কারণে দিচ্ছেন যে না আমার স্যার এটার পরে আমার পরিবার পরিকল্পনাতে আমার ইন্টারেস্টেড বেশি, আমি যেহেতু মানে আমি এগুলা মানুষের সাথে ডিলিং বা মানুষকে উপকার করা, হ্যাঁ ওগুলো আমার পছন্দ, সেজন্য আমি দিছি সেকেন্ড চয়েস। মানে আপনি চয়েস যেভাবে সাজান ওইটার এগেইনস্টে কিন্তু আপনি যদি ধরেন ফার্স্টে কিন্তু আপনি যদি ট্যাক্স ক্যাডার ফার্স্ট চয়েস দেন, অথবা স্যার মানে কাস্টমস ফার্স্ট চয়েস দিলে মানে 99% ক্যান্ডিডেট এই প্রশ্নের সম্মুখীন হয় যে কাস্টম কেন ফার্স্ট চয়েস দিচ্ছে, মানে ঘুষ খাবা, মানে ঘুষ খাওয়ার জন্য কাস্টম ফার্স্ট চয়েস দিচ্ছে, ওখানে টাকা বেশি এর জন্য। এই প্রশ্নের সম্মুখীন আপনি হবেনই। আপনি কাস্টম ফার্স্ট চয়েস দিয়া ভাইবা দিতে যান, মানে 10 জন ক্যান্ডিডেট যদি কাস্টম ফার্স্ট চয়েস থাকে, 5 থেকে 6 জন ক্যান্ডিডেট এই প্রশ্নের সম্মুখীন হয় যে কেন কাস্টম ফার্স্ট চয়েস দিছো, মানে ঘুষ খাওয়ার ইচ্ছা আছে বা অন্য 2 নম্বরের চিন্তা আছে কিনা। না, আপনি আপনাকে ডিফেন্ড করতে হবে। তখন কিন্তু আপনাকে ডিফেন্ড করতে হবে যে আপনি কেন কাস্টম ফার্স্ট চয়েস দিচ্ছেন, যে আপনার ধরেন আপনার এই বর্ডার রিলেটেড বা আপনি ট্যাক্স ব্যাট এগুলোতে আপনার ইন্টারেস্ট আছে, হ্যাঁ সেজন্য আমি এগুলো নিয়ে কাজ করতে চাই, আমি পড়াশোনা করছি রিলেটেড, অথবা আমার ইন্টারেস্ট ওই জায়গায় বেশি, সেজন্য আমি দিচ্ছি। হ্যাঁ, আপনাকে কিন্তু আপনি যেই ক্যাটাগরি ফার্স্ট চয়েস দেন, আপনি পড়াশোনা ফার্স্ট চয়েস দিলে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনি কেন পড়াশোনা ফার্স্ট চয়েস দিচ্ছেন, পুলিশ দিলেও করা হতে পারে। আপনি যেই ক্যাটাগরি ফার্স্ট চয়েস দেন অথবা সেকেন্ড চয়েস দেন, আপনাকে কিন্তু প্রশ্ন করা হবে। খুবই সম্ভাবনা খুবই বেশি যে প্রশ্ন করবে। ওই অনুযায়ী কিন্তু আপনাকে আনসার রেডি রাখতে হবে যে হোয়াই আমি ট্যাক্স ক্যাডার ফার্স্ট চয়েস দিছি। আপনার দিতেই পারেন, আপনার অডিট ভালো লাগতে পারে। যুক্তিটা আপনার পজিটিভ যে যুক্তি, এই যুক্তিটা আপনাকে আগে থেকেই এটা জেনে, এটা এখন নিয়ে আমার মনে হয় যে শিক্ষার্থীদের এটা নিয়ে এখনই তারা খুব বেশি অডিট হওয়ার কিছু নেই। কারণ আপনারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস লিখিত পরীক্ষা পাশ করার পরে দেন হচ্ছে আপনার এই বিসিএস ভাইবার এই কোশ্চেন গুলো আসবে। বিসিএস ভাইবার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতির জন্য আমরা জেনেসিস বিসিএস কেয়ার আপনাদের প্রতি বছরের ন্যায় সেমিনার আয়োজন করে থাকি, লিখিত পরীক্ষার আগে সেমিনার আয়োজন করে থাকি। আমরা রিসেন্ট ক্যাডারদেরকে আনি এবং সেখানে আমরা এই ধরনের দিক নির্দেশনামূলক আলোচনা করে থাকি আর কি। স্যার আরেকজন প্রশ্ন করছে যে রিটেন ইংলিশের দুর্বলতা কিভাবে দূর করবে? রিটেন ইংলিশের দুর্বলতা দূর করার জন্য হচ্ছে বিসিএস এর রিটেনে হচ্ছে 200 মার্কের হচ্ছে ওয়ার্ড মিনিং এবং গ্রামার বাদে হচ্ছে হিউজ নাম্বার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো ট্রান্সলেশন, রিট্রান্সলেশন, আর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। তো ওই দুর্বলতা দূর করার জন্য আপনি হচ্ছে ইংলিশ পেপার পড়তে পারেন। ইংলিশ পেপার আপনার প্রতিদিন না হইলেও সপ্তাহে ধরেন 3 দিন বা 4 দিন ইংলিশ পেপারের 2টা বা 3টা আর্টিকেল আপনি নিজে পড়েন। তারপরে আপনি নিজে আবার একটা আর্টিকেল আপনি অনুবাদ করেন ইংলিশ থেকে বাংলা, আবার বাংলা পত্রিকার একটা আর্টিকেল বাংলা থেকে ইংলিশে অনুবাদ করেন। তাহলে আপনার ট্রান্সলেশনের প্র্যাকটিসটাও হয়ে গেল, আবার ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাসটাও হয়ে গেল। সো ইংলিশের দুর্বলতা দূর করার একটাই ওয়ে, আপনি হচ্ছে ইংলিশ পত্রিকা পড়বেন, আর এটা হচ্ছে পত্রিকার বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা একটা করে আর্টিকেল চেষ্টা করবেন এটা ট্রান্সলেশন করার জন্য। নেক্সট তাহলে মানে আবেদন ফি জমা দেওয়ার সময় আমরা তো সবাই জানি আজকে থেকে হচ্ছে শুরু হলো এবং শেষ হচ্ছে জানুয়ারি 30 তারিখ। তো এটা যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অবশ্যই নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, এনআইডি মানে জন্ম তারিখ সবগুলো হচ্ছে কয়েকবার চেক করবেন। আর আরেকটা বিষয় আমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা ভুল করি, যে যখন পরীক্ষার দেয় মানে পরীক্ষার নোটিশ দেয় যে আমরা ফর্ম ফিল আপ করলাম 3 মাস পরে পরীক্ষার নোটিশ দিল যে
এতদিন পরে পরীক্ষা, অনেকে সারপ্রাইজিংলি খেয়াল করে যে আমার তো ইংলিশ ভার্সনের সাথে আমার রোল চলে আসছে, আমার তো সিট আলাদা এবং ওখানে ইংলিশ ভার্সন। এটা হয় কি, আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন দেখবেন যে নিচে একটা ঘর থাকে যে আপনি কোন ভার্সন সিলেক্ট করতে চান ইন্টারেস্টেড পরীক্ষা দেওয়ার জন্য। আমরা কিন্তু ম্যাক্সিমামই আমি নিজেও করতাম যে ম্যাক্সিমাম আমরা দোকান থেকে ফর্ম ফিল আপ করি। তো দোকান থেকে ফর্ম ফিল আপ করার ফলে না, এটা কোনো দোষের কিছু না, অনেকেরই বাসায় পিসি অ্যাভেলেবল না, আমি দোকান আবার মোবাইলে এটা করা যায় না ইজিলি, এটা পিসিতেই করা ভালো, তো দোকান থেকে করি। তো দোকান থেকে করার কারণে ওই লোক তো আর বোঝে না যে এটা বাংলা না ইংলিশ দিবে, সে তো একটা দিয়ে দেয় টিক চিহ্ন। ওই ঘরে যদি আপনি টিক চিহ্ন দেন যখন ইয়া থাকে যে আপনি ইংলিশে না বাংলায় দিবেন, তো ওটা ইংলিশে যদি টিক চিহ্ন দিয়ে দেয় তার মানে কি দাঁড়াইলো যে আপনি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে ইচ্ছুক। তার মানে আপনার প্রিলিমিনারি যে এই কোয়েশ্চেন সেটা ইংলিশে হবে, রিটার্ন আপনাকে ইংলিশে দিতে হবে। এবং ইংলিশ ভার্সন সিলেক্ট করলে আপনার কিন্তু হল আলাদা হবে, মানে যারা ইংলিশ ভার্সন সিলেক্ট করে তাদের জন্য একটা হল বরাদ্দ করা হয় আর কি, সবাইকে ওখানে দেওয়া হয়। এই জিনিসটা আপনারা ওটা কিন্তু খুবই কেয়ারফুল, সময় খুব খেয়াল রাখবেন। আপনাদের প্রথম পৃষ্ঠার একবারে শেষের দিকে সেখানে আপনাদের অপশন আছে আপনি কোন মাধ্যমে পরীক্ষা দিতে চান, ভার্সন কিন্তু অবশ্যই কেয়ারফুল, কারণ এটা কিন্তু আর চেঞ্জ করার সুযোগ নেই। আপনি যদি আমি যদি বাংলা ভার্সনের স্টুডেন্ট, আমি যদি ইংলিশে দিই আমি কিন্তু ঘাবড়ে যাব পারবো না, সিরিয়াসলি হবে না, কারণ আমি তো সব প্রিপারেশন আমার বাংলায়, এবং উইদিন 10-15 দিনের নোটিশে আমাকে পরীক্ষা দিতে হয়। তো তখন কিন্তু আর ইংলিশে যাওয়া বা মানসিকভাবে ভেঙে পড়ে রিটেনও দেওয়া সম্ভব না। এই জন্য অবশ্যই আপনি কোন ভার্সনে দিচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আবার অনেকে এথনিক মাইনরিটি, যে মানে দোকানদার তো ফর্ম ফিল আপ করে, এই জন্য সবকিছু খেয়াল রাখবেন যে সে ঠিক মতো দিচ্ছে কিনা। আপনি এথনিক মাইনরিটি না কিন্তু টিক চিহ্ন দিয়ে দিল এথনিক মাইনরিটিতে, তখন কিন্তু ভাইবার সময় আপনাকে কাগজ করতে হবে, না করতে পারলে আপনার সবকিছু বাদ, আপনি হচ্ছে মানে আপনাকে বাদ দিলে খেয়াল করবেন যেন আপনারা ইংলিশ ভার্সন, আপনারা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছেন তারা ইংলিশ ভার্সন দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা বাংলা মিডিয়াম বাংলা মাধ্যমের স্টুডেন্ট তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের পরীক্ষাতে যেন বাংলা মাধ্যমে যায়, ওই বক্সের ওই টিকটা দিবেন না। ওই বক্সে টিক দেওয়া মানে যে হ্যাঁ আমি ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে চাই। এই জিনিসটা করতে আমরা দেখেছি বিগত বছরগুলোতে খুব কম সংখ্যক হলেও 2-1 জন 3 জন 5 জনের কিন্তু এই সমস্যাটা হয়। কাজে আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা এই বিষয়টা মানে এটা দূর করার একটাই ওয়ে, আপনি হচ্ছে ফর্ম ফিল আপ করার পরে এটা প্রিন্ট আউট করবেন, হার্ড কপি আপনি বাসায় বসে 2 দিন বসে হার্ড কপি চেক করবেন, বারবার চেক করবেন কোনো ধরনের ভুল আছে কিনা, তারপর হচ্ছে টাকা জমা দিবেন। হ্যাঁ, এবং আবেদন ফর্ম পূরণ করার পরে কিন্তু 72 ঘন্টা মানে 3 দিন সময় থাকে টাকা জমা দেওয়ার জন্য। এখন কোনো কারণে আপনি একটা বিশাল বড় ভুল করে ফেললেন ক্যাডার চয়েসে, হ্যাঁ, কিংবা তথ্যগত একটা বিশাল বড় ভুল, আপনি সেই 3 দিনে কিন্তু টাকা জমা দিবেন না। টাকা জমা দান যদি না করেন আপনার আবেদনটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই এটা বাতিল হয়ে যাবে। সেই 3 দিন পর 72 ঘন্টা পরে আপনি যদি পুনরায় আবার কারেকশন করে ফর্ম ফিল আপ করেন এবং টাকা জমা দেন, তার মাধ্যমে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। কাজে আমরা বলবো যেন আপনাদের এই ধরনের ভুল বা অপেক্ষা হ্যাসেলে না যাওয়া লাগে, একেবারে সকল তথ্য সবকিছু সাজিয়ে সুন্দর মতো আমি কিভাবে ক্যাডার লিস্টের চয়েস গুলো দিব আমরা এতক্ষণ যে ডিটেলস আলোচনা করলাম, আপনারা এইভাবে শিওর করেই দেন আপনি আবেদন করবেন। সেটা আপনারা বাসায় করেন কিংবা দোকানে করেন, এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন এবং সব ইনফরমেশন যদি ঠিক থাকে, হ্যাঁ আমি এভাবে চাচ্ছি, দেন আপনারা আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা টাকা জমা দিবেন। আর্টিফিশিয়াল স্যার যেটা বললেন যে মানে ফর্ম ফিল আপটা আপনারা চেষ্টা করবেন মাঝামাঝি সময়ে করে ফেলার জন্য, একদম লাস্টে যাবেন না। মানে সপ্তাহে অনেকে হচ্ছে সপ্তাহখানিক আগে বা 2-3 দিন আগে চেষ্টা করে, তখন হচ্ছে সার্ভারে ডিস্টার্ব করে, ফর্ম ফিল আপ করতে সমস্যা হয়। এই জন্য চেষ্টা করবেন মাঝামাঝি সময়, যেটা মানে মাঝামাঝি সময় ধরে করে ফেলতে, একদম লাস্ট আওয়ারে করতে যাবেন না। 1-2 দিন আগে তখন সার্ভারে অনেক প্রবলেম হয়, তখন এটা করতে যাবেন না। 47তম বিসিএস এর জেনারেলের জন্য কোনো ব্যাচ অ্যাভেল আছে কিনা? হ্যাঁ, আমাদের 47তম বিসিএস এর জন্য ব্যাচ অ্যাভেল আছে। আমরা ইতিমধ্যে আমাদের রানিং ব্যাচ আছে এবং পাশাপাশি জানুয়ারির 8 তারিখ থেকে আমরা আমাদের রেগুলার ব্যাচ, যেটা হচ্ছে অনলাইন লাইভ ব্যাচ, আমাদের 47তম বিসিএস প্রিলিমিনারির জন্য অনলাইন লাইভ ব্যাচ আছে। এখানে আমাদের নতুন ব্যাচ চালু হবে 8ই জানুয়ারি 2025। অনলাইন লাইভ ব্যাচের ক্লাসের সুবিধাটা হচ্ছে আপনার ক্লাসটা লাইভ হবে সরাসরি অনলাইনে, এবং এই ক্লাসটা আপনাদের আইডিতে, আপনাদের SIF আইডিতে অ্যাকাউন্ট এটা জমা থাকবে, এটা আপনার পরবর্তীতে আবার দেখার একটা সুযোগ থাকবে। আপনি চাইলে অফলাইনে ভর্তি হতে পারেন, সরাসরি অফলাইনে আমাদের স্যার ক্লাস নিচ্ছে, সেই অফলাইনে সরাসরি বসে ক্লাস করে দাগিয়ে নোট করে বাসায় নিয়ে যেতে পারেন। আপনি চাইলে আমাদের প্রিমিয়াম রেকর্ড ব্যাচ আছে, এই প্রিমিয়াম রেকর্ড ব্যাচে আপনারা ক্লাস করার সুবিধা থাকবে। প্রিমিয়াম রেকর্ডের বিষয়টা হচ্ছে আপনাদের আইডিতে আপনাদের ক্লাস দেওয়া থাকবে, আপনারা আপনাদের সুবিধা মতো সময় অনুযায়ী আপনারা ক্লাসটি দেখে নেবেন, সেইভাবে আপনাদের প্রস্তুতি নেবেন। এবং এগুলো হচ্ছে রেগুলার ব্যাচ। পাশাপাশি আমাদের এক্সাম ব্যাচও থাকবে, এক্সাম ব্যাচ আপনারা অফলাইনে এসে এক্সাম দিতে পারবেন।
অনলাইনে এক্সাম বেস দিতে পারবেন এবং অনলাইনে এক্সাম বেস দিতে পারেন উইথ অনলাইন এক্সপ্লানেশন। আমাদের জেনেসিস বিসিএস এর একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের যে কোশ্চেন বা যে কোশ্চেনের পরীক্ষা নেই আমরা চেষ্টা করি তার সাথে এক্সপ্লানেশন দেওয়ার জন্য, যে আমার এই অপশনটি কেন সঠিক হলো, বাকি 3টা অপশন কেন ভুল, সেই তথ্য সহ আমরা এক্সপ্লানেশন দেওয়ার চেষ্টা করি, যেন আমাদের যে পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে জিনিসটা আরো বেশি আপ টু ডেট লাগে, আরো বেশি অ্যাডভান্স, এবং তারা যেন সহজ ইনফরমেশনটা নিয়ে নিতে পারে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন করেছেন যে আমাদের একজন, স্যার বেসরকারি ইউনিভার্সিটি থেকে কিংবা বেসরকারি মেডিকেল কলেজ থেকে কেউ যদি বিসিএস এ উভয় ক্যাডারে অ্যাপ্লাই করলে ভাইভাতে কি কোনো সমস্যা হয়? না না, এই ক্ষেত্রে আপনি প্রাইভেট থেকে নাকি না স্যার, প্রাইভেট অথবা পাবলিক আপনি কোন ইনস্টিটিউশন থেকে পড়ছেন সেটা ম্যাটার না, কারণ সার্কুলারে বলা আছে যে আপনি বেসরকারি হোক পাবলিক হোক আপনি যে কোনো ইনস্টিটিউশন থেকে আপনি অনার্স কমপ্লিট করেন, মেডিকেল থেকে পড়েন, যেখান থেকেই পড়েন আপনি এলিজেবল। আপনি যেহেতু ফর্ম ফিল আপ করতে পারতেছেন তার মানে আপনি যোগ্য বলেই তো ফর্ম ফিল আপ করছেন। তার মানে ভাইভাতে আপনার ওরকম প্রশ্নর সম্মুখীন হওয়ার কোনো কারণ নেই যে আপনি প্রাইভেট থেকে পড়ছেন না বেসরকারি থেকে পড়ছেন, মানে মেডিকেল থেকে পড়ছেন, বেসরকারি মেডিকেল নাকি প্রাইভেট ভার্সিটি নাকি পাবলিক ভার্সিটি নাকি কলেজ। অহরহ এক্সাম্পল আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে জাতীয় ভার্সিটির যে 7 কলেজ ওখান থেকে প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার অহরহ আছে এক্সাম্পল, এবং প্রাইভেট ভার্সিটি থেকে ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার সব আছে। সো এটা বিষয় না যে ক্রাইটেরিয়া এটা না যে আমি পাবলিক থেকে পড়লে অনেকে মনে করে যে অনেকে একটু ইয়াতে ভুগে যে আমি বেসরকারি থেকে পড়ছি আমি ভাইভাতে, অনেকে হচ্ছে লো কনফিডেন্সে ভুগে। এটা করার কোনো সুযোগ নেই। আপনি যেখান থেকে যে ব্যাকগ্রাউন্ড থেকে পড়েন আপনি যেহেতু ফর্ম ফিল আপ করতে পারছেন তার মানে আপনি যোগ্য এবং নিজেকে ওইভাবেই গড়ে তুলবেন এবং ওইভাবেই প্রেজেন্ট করবেন। শুধু তাই না, এই ক্ষেত্রে আমরা অনেক একটা কোশ্চেন পেয়ে থাকি যে আমি আমার আন্ডারগ্রেড লাইফে, আমার অনার্স লাইফে আমার ফেল আছে, আমি 1-2 ফেল করেছি, হ্যাঁ রেজাল্ট কম, সিজি কম, আমার সিজিপি কম, হ্যাঁ আমার কি তাহলে ভাইভাতে কোনো অসুবিধা হবে? না, আপনি রেজাল্ট কত পেয়েছেন ভাইভা বোর্ড এটা কখনোই আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনি কারণ বিশেষ লিখিত পরীক্ষা দিয়ে আপনি পাশ করেছেন, আপনি বিশেষ লিখিতের মতো একটা কম্পিটিটিভ এক্সাম পাশ করেছেন, মানে আপনি তাদের স্ট্যান্ডার্ডে আপনি উত্তীর্ণ। এইবার ভাইভাতে আপনার মেধা, আপনার দক্ষতা, আপনার যে জ্ঞানের পরিসীমা এবং সেই প্রাসঙ্গিক বিষয়ে আপনার কতটুকু আগ্রহ জানাশোনা আছে এবং চাকরিতে করতে আপনার কি পরিমাণ আগ্রহ, ডেডিকেশন, এই সবকিছু নিয়ে কিন্তু ভাইভা। আপনার সিজিপিএ কত ছিল, আপনি 4 বছরের কোর্স কত দিনে পাশ করেছেন, সেটা 5 বছর, এইসব বিষয় নিয়ে স্যারেরা কখনোই কোশ্চেন করবে না এবং এগুলা করেও না। হ্যাঁ, আমার মানে দেখা, আমার একবারে কাছের বন্ধু, স্যার সিজিপি ছিল 2.92, সে বিশেষ প্রশাসন ক্যাডারে আছে। কারণ হয়তোবা সে ভার্সিটিতে লাইফে থাকাকালীন সময় লেখাপড়ার প্রতি একটু অমনোযোগী ছিল, কিন্তু বিসিএস এর শুরু থেকে সে একবারে কমপ্লিটলি সিরিয়াস, এবং যার জন্য প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভাতে সে অসাধারণ পরীক্ষা দিয়েছে, যার ফলশ্রুতিতে সে ভালো একটা ক্যাডার সার্ভিস, তার পছন্দের ক্যাডার সার্ভিসটা পেয়েছে। কাজেই আমার মনে হয় যে শিক্ষার্থীরা এই বিষয় নিয়ে কখনো আপনারা হ্যাসেল বা অডিট দিবেন না, অডিট হবেন না, কারণ এই বিশেষ প্রস্তুতিই আসলে আপনাকে বলে দিবে যে আপনি ভবিষ্যতে কোথায় যাচ্ছেন, আপনাকে কোন ক্যাডার পদে আপনাকে নিয়ে যাচ্ছে। আরেকজন কমেন্টস করছে যে 47তম প্রিলিমিনারির জন্য সাধারণ জ্ঞান বিষয় অথবা বিসিএসসি সিলেবাসে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা, আর 23 সালে যে বই কিনছে ওগুলা প্রিলিমিনারির জন্য পড়তে পারবেন কিনা। অ্যাকচুয়ালি বিসিএসসি সিলেবাসে কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তন যেটা আসছে হচ্ছে রিটেনের ভাইবার জন্য চেঞ্জ আসছে, যে ভাইবার যে ভাইবার মার্কস হচ্ছে আগে ছিল 200 মার্ক, এখন এই মার্কসটাকে 100 করা হয়েছে, এটা একটা পরিবর্তন আসছে। আরেকটা হচ্ছে যে ফর্ম ফিল আপের যে ফিটা সেটা 700 থেকে 200 করা হয়েছে, এই দুইটা চেঞ্জেসই আনা হয়েছে। আর প্রিলিমিনারি বা রিটেনের সিলেবাসে কোনো চেঞ্জ আসে না। যেহেতু চেঞ্জ আসে না তার মানে আপনি ওই গত বছর যে বই কিনছেন ওই বই এনাফ, বাট ধরেন রিসেন্ট ইস্যুজের জন্য আপনি কিছু দেখে যেতে পারেন যে ইস্যুর জন্য রিসেন্ট আপডেটের ইস্যুগুলো সাম্প্রতিক, যেমন সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয়, এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে। এটার জন্য আপনাকে মূল সিলেবাস সেমই আছে, সিলেবাস চেঞ্জ হয় না। পেপার পত্রিকা পড়তে হবে, নিয়মিত টিভিতে আপনাকে এই বিষয়গুলো দেখতে হবে, কিন্তু যেই টপিকসগুলো ফিক্সড, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটি, ম্যাথ, মানসিক দক্ষতা, এই বিষয়গুলো কিন্তু ফিক্সড আছে। এগুলোর জন্য আপনাকে সিলেবাস গুলো কিন্তু আগের মতোই আছে, আপনাকে আগের মতোই প্রস্তুতি নিতে হবে।
এই বিষয়টা, আচ্ছা বিসিএস কতবার দেওয়া যাবে? 4 বার দেওয়া যাবে কিনা, এটা এখন পর্যন্ত মানে প্রজ্ঞাপন করা হয়েছে 32 বছর পর্যন্ত দেওয়া যাবে। তার মানে আপনি 32 বছর পর্যন্ত আপনি যতগুলো পাবেন ততবারই দিতে পারবেন। যেহেতু এখনো প্রজ্ঞাপন আকারে কোনো ডিসিশন আসে নাই যে বিসিএস আপনি 3টা না 4টা দিতে পারবেন, তার মানে আপনার এই যতদিন 32 বছর হয় নাই আপনি বিসিএস দিয়ে যেতে পারবেন। এবং আমাদের এই 47তম বিসিএস এর পরীক্ষার তারিখ কিন্তু সম্ভাব্য তারিখ তারা বলে দিয়েছেন, মে মাস 2025-এর মে মাসে হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় এবং নির্দেশনা কিন্তু কমিশন তার ওয়েবসাইটে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করবে। এবং এই যে চাকরি আপনি কতবার বিসিএস দিতে পারবেন, কিভাবে নিবে, এই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন সময় আলোচনায় দেখছি, পেপার পত্রিকার মাধ্যমে দেখছি, কোনোটাই কিন্তু এখন পর্যন্ত ফাইনাল বা চূড়ান্ত হয়নি। পিএসসি যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে। আপনারা যদি পিএসসি এর ওয়েবসাইট যদি ঘাটতে আপনাদের কষ্ট হয়, আপনারা জেনেসিস বিসিএস এর পেজটাতে চোখ রাখবেন। আমরাই আপনাদেরকে সময়ের সাথে সাথে আমরা উল্লেখ করে দিব যে আপনাদের নতুন কি কি আপগ্রেডেশন আছে। আর আরেকজন আপু কমেন্টস করছেন যে লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের? লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি 30 তারিখ। জানুয়ারি 30 তারিখ আজকে থেকে শুরু, জানুয়ারি 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট। 59 মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন এবং তার পরবর্তী 3 দিন হচ্ছে শুধুমাত্র পেমেন্ট করার জন্য। পেমেন্ট করার জন্য, মানে আপনি যদি কোনো কারণে ভুলেও যান, ধরেন কোনো কারণে মনে হলো যে না আমি ফর্ম ফিল আপ করতে পারি নাই, কোনো প্রবলেম থাকতেই পারে, 30 তারিখে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে সমস্যা নেই, আপনি পরবর্তী 3 কর্মদিবসে আপনি এই টাকা জমা দেওয়ার সুযোগ থাকবে। এবং পরীক্ষার ফি আগে ছিল 700 টাকা, এই বছর হচ্ছে পরীক্ষা আবেদন ফি 200 টাকা। আমার মনে হয় যে এটা আসলে আমাদের যে লক্ষ লক্ষ তরুণী যারা শিক্ষার্থী আছে, এটা তাদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। কারণ আমরা এজ এ স্টুডেন্ট অবস্থায় আমরা যারা আবেদন করছি তাদের বিভিন্ন পরীক্ষা আবেদন করা লাগে, পরীক্ষার ফিটা আসলে কমানোটা এটা দীর্ঘদিনে একটা প্রাণের দাবি ছিল। আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীরা আরো বেশি আগ্রহ লাভ করে, আরো বেশি উদ্দীপনা নিয়ে তারা পড়াশোনায় মনোযোগী নিবেশ করবে, যে আমরা যেন এক চান্সে বা শুরুতে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল ক্যাডার সার্ভিস আসতে পারি। মোটামুটি আমরা চেষ্টা করেছি আমাদের বিসিএস এর ক্যাডারের যে পোস্টগুলো আছে তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করার জন্য। একটা শিক্ষার্থী কিভাবে জেনারেল ক্যাডারে আবেদন করবে, কিংবা বোথ ক্যাডার কিংবা টেকনিক্যাল ক্যাডার, আমরা চেষ্টা করেছি আমাদের এই আজকের এই আলোচনা করার জন্য প্রোগ্রামে। আমরা মূলত বিসিএস প্রিলিমিনারি, আমার কাছে মনে হয় যে বিসিএস এর, স্যার আপনার কাছে কি মনে হয় বিসিএস এর সবচেয়ে কঠিন ধাপ কোনটি? আমি ব্যক্তিগতভাবে 5টা বিসিএস দিছি, 40 থেকে 45 পর্যন্ত। তো আল্লাহর রহমতে আমি 5টা বিসিএস এর প্রিলিমিনারিতে কোয়ালিফাই করছি। রিটার্ন দিছি 4টা, 45 আর দেওয়া লাগে না, যেহেতু তাতে এসে রেজাল্ট পেয়ে গেছে, কাঙ্ক্ষিত রেজাল্ট, 45 আর রিটার্ন দেই নেই। তো এই 5টা প্রিলি দেওয়ার অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, বিসিএস এর সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে প্রিলিমিনারি। যদিও প্রিলিমিনারির কোনো ভ্যালু নাই, মানে জেনারেল বিসিএস এর ক্ষেত্রে, স্পেশালের ক্ষেত্রে তো আলাদা, স্পেশালে তো প্রিলিমিনারি মার্কস আর ভাইবার মার্কস অ্যাড করে ক্যাডার দেওয়া হয়। বাট জেনারেল বিসিএস এ প্রিলিমিনারি নাম্বার কাউন্ট করা হয় না, প্রিলিমিনারি নেওয়া হয় শুধু ক্যান্ডিডেট বাদ দেওয়ার জন্য। আমাদের 3.5 লাখ থেকে 4 লাখের রিটার্ন নেওয়া সম্ভব না, যেহেতু পসিবল না, দ্যাটস ওয়াই বাদ দিয়ে আমি 10 থেকে 15,000 রিটার্ন নিব, দ্যাটস ওয়াই প্রিলিমিনারি নেওয়া হয়। তো যেহেতু এটা বাদ দেওয়ার পরীক্ষা, পিএসসির কোনো নির্ধারিত যেমন রিটার্নে মার্কস আছে 50% মার্কস পেলে আমি পাস, তার মানে রিটার্নে কিন্তু বল আমার কোর্টে। মানে একটা প্রশ্ন আসলে আমি আমার মতো করে লিখে দিয়ে আসতে পারবো, যাই লিখি আশেপাশে আমি লিখে দিয়ে এসে, মানে বল যেহেতু আমার কোর্টে 450 মার্কস পাওয়া খুবই সহজ। একটু টেকনিক্যালি পড়াশোনা করলে রিটার্নে পাস করা খুব সহজ, আপনি 2 থেকে 3 মাস পুরো রিটার্নে পাস করা যায়। কিন্তু প্রিলিমিনারি ব্যাপার হচ্ছে আমাকে এক্স্যাক্টলি আনসারটা জানতে হয়, এক্সাক্ট আনসারটা জানতে হয়, এবং 3.5 লাখের মধ্যে আমাকে 10 থেকে 15,000-এর মধ্যে নিজেকে টিকায় রাখতে হয়। যেহেতু আমাকে বাদ দেওয়ার চেষ্টা, মানে পিসির হচ্ছে আমাকে বাদ দিবে, যেহেতু আমাকে বাদ দিবে আমাকে টিকে থাকতে হবে, মানে এটা হচ্ছে টিকে থাকার লড়াই। দ্যাটস ওয়াই প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে স্যার মানে সবচেয়ে হার্ড। এটাই আমরা বলি আমাদের শিক্ষার্থীদেরকে, বিসিএস পরীক্ষার সবচেয়ে কঠিন ধাপটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি। আপনি সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে আপনাকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য। আপনার চেষ্টা পরিশ্রম যদি সফল হয়, আপনি যদি বিসিএস প্রিলিমিনারি পাস করেন, পরবর্তীতে বিসিএস লিখিত পরীক্ষাতে আপনি কিন্তু সিস্টেমেটিক ওয়েতে একবারে বিসিএস লিখিতের যে সিলেবাসটা একবারে সিস্টেমেটিক, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে, কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসবে, ম্যাথের কোন টপিক, সবকিছু উল্লেখ করা আছে। আপনি জাস্ট সিলেবাস ধরে পড়লে 900 মার্কসের মধ্যে অর্ধেক মার্কস 450 মার্কস কিন্তু একটা শিক্ষার্থী খুব ইজিলি ক্যারি করতে পারে। কষ্ট করতে হয় তাকে কত বেশি মার্কস পাবো, আমি কত বেশি মার্কস পাওয়ার মাধ্যমে ক্যাডার সার্ভিসে আসবো, এই জিনিসটা হচ্ছে খুব চ্যালেঞ্জ দেওয়া লাগে। বিসিএস ভাইবা এটা টোটাল একটা ভাইবা পরীক্ষা, লাখের পরীক্ষা। সামগ্রিকভাবে তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার শিক্ষাগত
এবং তার ক্যাডার চয়েসের উপর কিন্তু তাকে টোটাল ওভারঅল একটা অ্যানালাইসিস করা হয় বিসিএস ভাইভাতে। এই টোটাল সবকিছু মিলেই সামগ্রিকভাবে কিন্তু তাকে বিসিএস ক্যাডারে সুপারিশ করা হয় চূড়ান্ত ভাবে। আরেকজন কমেন্টস করছে যে ডাইজেস্ট করে প্রিলিমিনারি পাস করা সম্ভব কিনা। সম্ভব না, এটা একবারই না ভাই। মানে এখন যে প্রতিযোগিতা, কারণ এখন হচ্ছে সবাই মোটামুটি 6 মাস 1 বছর, বা আপনি যাদের সাথে পরীক্ষা দিবেন মিনিমাম এরকম 10-15 হাজার ক্যান্ডিডেট আছে যারা গত 3-4টা বিসিএস কোয়ালিফাই করা, তাদের সাথে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। সো এই ক্ষেত্রে শুধু ডাইজেস্ট করে প্রিলিমিনারি পাস করবেন, ডাইজেস্ট করে সেটা আপনি বিসিএস প্রিলিমিনারি হবে না, হবে না, হবে না। আপনি ডাইজেস্টটা করবেন। হ্যাঁ, আমার সবকিছু পড়া আছে, আমার সব টপিকস পড়া আছে, বই পড়া আছে। আমি শেষ মুহূর্তে লাস্ট 15 দিন বা লাস্ট 7 দিন আমি কি পড়বো? লাস্ট 7 দিন আপনি শুধু ডাইজেস্টটা পড়েন, ডাইজেস্টটা চোখ বুলান। কম সময়ে অনেক কিছু। হ্যাঁ, এটা হচ্ছে স্বল্প সময়ের জন্য। ভাই আপনাকে যদি আমি প্রতিদিন পোলাও মাংস খাই, পোলাও মাংস প্রতিদিন আপনাকে দিচ্ছি রিচ ফুড, আপনি কিন্তু প্রতিদিন খেতে পারবেন না। সপ্তাহে একদিন খান পোলাও মাংস, কাচ্চি বিরিয়ানি, কিন্তু খুব ভালো লাগবে। সারাদিন কিন্তু আপনাকে খাবারের রুচির পরিবর্তন। আপনি শুধু ডাইজেস্ট নিয়ে যদি আপনি চেষ্টা করেন যে হ্যাঁ আমি শুধু ডাইজেস্ট করে বিসিএস প্রিলিমিনারি, সম্ভব না। এরকম হতে পারে হ্যাঁ আমি বিগত বিসিএস গুলো আমি পাস করেছি, তখন আমি ডাইজেস্ট করছি। হ্যাঁ, এরকম হয়, কিন্তু আমরা কিন্তু গল্প শুনি যে অনেকে বলে যে ডাইজেস্ট করে হয়ে গেছে, 10 দিন পরে না ডাইজেস্ট করে হয়ে গেছে, আপনাকে বলতেছে ডাইজেস্ট করে হয়ে গেছে, কিন্তু আপনি খুঁজ নিয়ে দেখেন সে আরো 2-3টা বিসিএস কোয়ালিফাই করে, অথবা সে গোপনে পড়ছে বলে নাই, সে বলে যে ডাইজেস্ট করে হয়ে গেছে। কারণ এখন যে প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতায় আপনি যদি একজন ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে মনে করেন যে আমি শুধু ডাইজেস্ট করে প্রিলিমিনারি কোয়ালিফাই করতে চাচ্ছি, তাহলে সেটা খুবই কোয়াইট টাফ। এনআইডি কার্ডে যদি আপনার নাম ভুল থাকে কোনো প্রবলেম হবে কিনা? এনআইডি কার্ডে না, প্রবলেম বলতে আপনার যে অ্যাকচুয়াল নেম সার্টিফিকেট অনুযায়ী নাম দিবেন, আর এনআইডি কার্ডে যে ভুল আছে সেটা যে আপনি নির্বাচন অফিসে আবেদন করছেন ওটার কপি আপনি রাখবেন, ওটার কপি আপনি ভাইভাতে শো করবেন যে স্যার আমি এটার আবেদন করছি চেঞ্জ করার, এখনো আবেদন হয়নি, বাট আপনি যে আবেদন করছেন ওটা কপি রাখবেন। আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার এসএসসি, এইচএসসি, আপনার কিন্তু সবকিছুর বেসিস হচ্ছে এসএসসি সার্টিফিকেট। আপনার এসএসসি সার্টিফিকেট যেটা, সেটা হচ্ছে আপনার মাদার। আপনি এইটা অনুযায়ী আপনি এনআইডি করবেন, আপনার পাসপোর্ট করবেন, আপনার আদার যত কিছু আছে সব এসএসসি সার্টিফিকেট অনুযায়ী। তো এসএসসি সার্টিফিকেটে আপনার যে নাম, ওই নাম অনুযায়ী আপনি ফর্ম ফিল আপ করবেন। আর এনআইডি কার্ডে যে ভুল আছে এটা তো আপনি নির্বাচন অফিসে অবশ্যই আবেদন করছেন, ওইটার যে সংশোধন করার জন্য আবেদন করছেন ওইটার কপি আপনি অবশ্যই ভাইবোর্ডে নিয়ে যাবেন যে স্যার আমার এনআইডি কার্ডে ভুল ছিল, আমার ওটা আবেদন করা হয়েছে, আমি এখনো সংশোধিত এনআইডিটা পাই নাই। এটা কোনো সমস্যা হবে না, এগুলো কোনো সমস্যা না। আবার বাংলাদেশের জাতীয় সমস্যা হচ্ছে আমার সাথে আমার বাবা আর মার নামের সাথে মিলে না, আমার আইডিতে যে নাম ওনাদের আইডিতে একটু না একটু প্রবলেম থাকেই, কোনো সমস্যা নেই। আপনার কাগজে সব ঠিক আছে কিনা সেটা হচ্ছে আপনি এনশিওর করবেন যে আপনার এনআইডির সাথে আপনার যে এডুকেশনাল সার্টিফিকেট ওগুলার সাথে মিল আছে কিনা, ওগুলা ঠিক থাকলে এনাফ। আরেকজন বলে যে আমার এসএসসি এইচএসসি সার্টিফিকেটে বাবা মার নাম ভুল আছে, আমার জন্ম নিবন্ধন এবং মা বাবার নাম ভুল আছে, এখন কি বিশেষ? হ্যাঁ, জন্ম নিবন্ধনে বাবা মার নাম ভুল থাকলে সমস্যা নেই, আপনার যত পেপারস আছে ওগুলাতে সেম থাকতে হবে। আবারও বলি, আপনার এসএসসি, এইচএসসি এবং অনার্স, অথবা আপনি যদি মেডিকেলে পড়ে থাকেন আপনার যে সার্টিফিকেট, আপনার এসএসসি, এইচএসসি এবং অনার্স মাস্টার্সের সার্টিফিকেট, ওই সব কাগজে কিন্তু আপনার নাম, আপনার বাবার নাম, মার নাম সবগুলাতে এক থাকতে হবে। ওগুলাতে চেঞ্জ হলে, ভুল হলে কিন্তু ঝামেলা। আপনার এনআইডি কার্ডে যদি ভুল থাকে বা বাবা মার এনআইডি কার্ডে যদি অন্যরকম থাকে তাহলে সমস্যা নেই, আপনার সব কাগজে সেম হইতে হবে। অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই, বাট ওই অ্যাপ্লাই করার পরে যেখানে ভুল থাকে ওখানে তো আপনি সংশোধন করার জন্য আবেদন করবেন, ওই আবেদনের কপিটা আপনি সাথে রাখবেন। প্রিলিমিনারিতে কতটা প্রশ্ন দাগানো উচিত? কতটা প্রশ্ন দাগানো উচিত এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্যালিবারের উপরে। হ্যাঁ, কতটা প্রশ্ন দাগানো উচিত সেটা হচ্ছে ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট ভেরি করে, আপনার স্ট্র্যাটেজির উপর ভেরি করে। বিশেষ প্রিলিমিনারি আমি সবসময় মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজির এক্সাম, আপনাকে অবশ্যই একটা স্ট্র্যাটেজি ফলো করে এক্সাম দিতে হবে। এখন 200 নম্বরে ধরেন কাট মার্কস আমি ধরলাম যে আমার জন্য সবচেয়ে সিকিউরড মার্কস হচ্ছে 130। হ্যাঁ, আমি ধরে রাখলাম যে প্রিলিমিনারির জন্য সিকিউরড মার্কস হচ্ছে 130। 130 পাইলে আমি মোটামুটি শিওর যে আমি প্রিলিতে কোয়ালিফাইড। এখন 130 পাওয়ার জন্য এই 3-3.5 লাখ ক্যান্ডিডেটের কিন্তু এক এক রকম স্ট্র্যাটেজি হবে। এখন আমি কত দাগাইলে 125 থেকে 130 থাকবে সেটা কিন্তু আমার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির সাথে আপনার স্ট্র্যাটেজি মিলবে না। অনেকে কিন্তু 150 পাইও প্রিলি পাস করে, অনেকে 160 পাইও প্রিলি পাস করে। এবার ওই স্যার 46 এর তো প্রিলি মার্কস গুলো 156 না কত জানি হাইস্ট যে মার্কসটা পাইছে, 156 মেবি পাইছে। সো 50 প্লাসও কিন্তু প্রিলি পে কোয়ালিফাই করতেছে। অনেকে আবার একদম মার্জিনাল যেটা বলে, ধরেন 115 কাট মার্কস ছিল, 115 পেয়ে সে প্রিলি কোয়ালিফাই করছে। সো প্রিলি কিন্তু
মানে আপনি কাট মার্কসে আসার জন্য কতটা প্রশ্ন দাগানো উচিত সেটা হচ্ছে ম্যান টু ম্যান, মানে ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট ভেরি করবে। আপনার স্ট্র্যাটেজি কি, আপনার প্রিপারেশন কেমন ছিল তার উপর ভেরি করবে। বাট আমি যদি ওভারঅল ইন জেনারেল বলতে চাই, আপনার কোয়েশ্চেন আনসারে যদি আমি জেনারেল আনসার দিতে চাই, আপনি যদি মোটামুটি পড়াশোনা করে যান, 6 মাস থেকে 1 বছরের প্রিপারেশন আপনার থাকে, আপনার যদি ফুল সিলেবাস কমপ্লিট করা থাকে, আপনি যদি টোটাল মানে ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যান, তাহলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে 150-র কাছাকাছি দাগানো। 150 +-5 এবং মানে 150-র কাছাকাছি আপনি দাগায় আসবেন। তাহলে হবে কি, আমাদের কিন্তু এখানে আমরা যতগুলোই দাগাই স্যার, ওখানে কিন্তু ভুল হয়, মানে হিডেন 10-12টা, আমি যতই শিওর হয়ে দাগাই 10-12টা ভুল হয়ে যায়। এটা আপনি কখন বুঝতে পারবেন? এটা কিন্তু আপনি ফ্রেশ ক্যান্ডিডেট হলে বুঝতে পারবেন না। আপনি যদি পরীক্ষা মানে সিলেবাস শেষ করে 200 নম্বরের মডেল টেস্ট যদি আপনি অনেকগুলা দেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। অথবা যদি বিসিএস পরীক্ষা ধরেন, আমি কোথাও মডেল টেস্ট দিলাম না, ফার্স্টে বিসিএস পরীক্ষায় গিয়ে বসলাম, পরীক্ষার হল থেকে বের হয়ে আপনি বুঝতে পারবেন যে আমি যতগুলো শিওর হয়ে, সবগুলো শিওর হয়ে দাগাইলেও এখানে 10-12টা ভুল হয়ে যায়। তো মোটামুটি 10 থেকে 15টা আমার ভুল হবে, বা 15 থেকে 20টা ভুল হবে। ওইটা ধরে আপনি দাগাইলে 150+ দাগানোটা হচ্ছে সেফ, বা 150-র কাছাকাছি দাগানোটা হচ্ছে সেফ। কিন্তু এটা কিন্তু 150 কারা দাগাবেন, মানে আপনি সিলেবাস কমপ্লিট থাকতে হবে, আপনি মোটামুটি ওভারঅল প্রিপারেশন নেওয়া, তখন আপনি 150-র কাছাকাছি দাগান। আবার অনেকে থাকে স্যার যে এক্স্যাক্টলি, অনেকে দেখা গেছে 135টা দাগায়ও কিন্তু প্রিলি কোয়ালিফাই করে, সে 135টা দাগায় আসে, তার 125 থাকে কনফার্ম থাকে। এখন আপনার যদি মনে করেন যে না, আমি হচ্ছে ওই লেভেলে পড়ি যে আমার দাগাইলে, আমি 130টা দাগাইলে 125 আমি মানে কারেক্ট করতে পারি কনফার্ম, তখন ওই অনুযায়ী আপনি 135টা দাগান। বাট ইন জেনারেল মানে আপনি যদি আমার মতো জেনারেল হন, তাহলে হচ্ছে মোটামুটি 150+ দাগানোটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা অলরেডি আলোচনা করেছি নামের বানান নিয়ে। নামের বানান হচ্ছে আপনার সার্টিফিকেট অনুযায়ী করবেন। আরেকটা কোশ্চেন আছে এজ লিমিটের ব্যাপারে। আমরা এজ লিমিটের ব্যাপারে বলি, হ্যাঁ, এজ লিমিটের ব্যাপারে একটা কথা আছে, এই যে বয়স সীমার বিষয়টা বলা আছে 1 নভেম্বর 2024। 1 নভেম্বর 2024 হচ্ছে আপনার বয়স হতে হবে 21 থেকে 32। হাইয়েস্ট লিমিট সর্বোচ্চ হতে হবে 32 বছর। আপনি যদি 32 বছর 9 মাস 10 মাস, সেটা কিন্তু কোনো সমস্যা নেই, একদিন হইলেও সমস্যা নাই। মানে 1 নভেম্বর তারিখে যদি আপনার বয়স একদম এক্স্যাক্টলি 32 বছর হয়, আপনি এলিজিবল, আপনি আবেদন করতে পারবেন। মানে 1 নভেম্বর 2024 যদি ধরেন আপনার বয়স একদম এক্স্যাক্টলি 11 মাস 30 দিন হইলো, মানে আপনার এক্স্যাক্টলি 12 মান্থ হইলো, মানে 32 বছর যদি আপনি হন, তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে পারবেন কবের মধ্যে? এই 1 নভেম্বর 2024 মধ্যে। হ্যাঁ, আপনার ডিসেম্বরে বা জানুয়ারি 25 জানুয়ারিতে বয়স আপনার কত, এটা ম্যাটার না। আপনার ম্যাটার হচ্ছে আপনার যে জন্ম তারিখ। মনে করেন আপনার জন্ম তারিখ হচ্ছে 1 জানুয়ারি 1993। এই 1993 1 জানুয়ারি থেকে আপনার এই যে 24-এ 1 নভেম্বর 1-11-2024, আপনার এই দুইটার মধ্যে আপনার বয়সের সীমা হতে হবে সর্বনিম্ন 21, সর্বোচ্চ 32। অর্থাৎ 32-এর মধ্যে যদি আপনি এই সীমার মধ্যে 32 থাকে, তাহলে আপনি বিসিএস পরীক্ষার জন্য এলিজিবল হবেন। আপনার পরীক্ষা যে সেটা যেই তারিখে হোক, আপনার আমাদের সার্কুলার উল্লেখ করা আছে মে মাসে, সেটা মে মাস না হয় জুন মাসে হতে পারে, কিংবা এপ্রিল হতে পারে, কিন্তু আপনার এই আবেদনের উপরই আপনার এজ লিমিটটা হিসাব করা হবে। তো আমরা আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থীরা যারা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য নিয়ে আমাদের কথাগুলো শুনলেন, আমরা আশা করব আপনারা আমাদের এই সেশন থেকে আপনারা কিছুটা, আমরা আশা করি যে কিছুটা হলেও এটা আপনাদের উপকারে এসেছে, যে আমরা ক্যাডার চয়েসের যে লিস্টটা কিভাবে দিব, এবং ফর্ম ফিল আপের সময় কি কি বিষয় আমাদের খেয়াল রাখা উচিত, এবং বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতিটা আমরা কিছু চেষ্টা করেছি এখানে উল্লেখ করার জন্য। এবং জেনেসিস বিসিএস কেয়ার আসলে আমরা চাচ্ছি আমাদের টেকনিক্যাল ক্যাডার কিংবা জেনারেল ক্যাডার হোক কিংবা বোথ ক্যাডার হোক, সকল শিক্ষার্থীদের জন্যই আমাদের সার্ভিস আছে। আমাদের অনলাইন ক্লাস, আমাদের অফলাইন ক্লাস, আমাদের প্রিমিয়াম রেকর্ড ব্যাচের ক্লাস আছে। এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা টোটাল সিলেবাস, পুরোটা সিলেবাসের উপর আমাদের যে দক্ষ টিচার মন্ডলী আছে, সেই টিচারদের ক্লাস, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোশ্চেন। প্রত্যেকটা পরীক্ষার পরে আমরা একটা অ্যানসার সহ ব্যাখ্যা দিই, ব্যাখ্যা সহ কোশ্চেন, ব্যাখ্যা সহ অ্যানসার থাকে, সব ক্লাস থাকে, সবগুলো পরীক্ষা। আমার কাছে মনে হয় এটা একটা ইউনিক জিনিস, যাতে আমাদের শিক্ষার্থীরা আরো বেশি ইন্টারাকশন হয়, তাদেরকে কোন জিনিসগুলোতে তাদের কিছুটা ল্যাকিংস থাকে আমরা আলোচনা করি।
আমরা চেষ্টা করেছি আমাদের স্ব বিষয়ের জন্য স্ব টিচার দ্বারা ভালো ক্লাসগুলো নেওয়ার জন্য, যাতে খুব কম সময়ে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। তবে দিন শেষে একটা বিষয় সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে শিক্ষার্থীরা কতটুকু আগ্রহ ডেডিকেশন দিয়ে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তারা কিভাবে দেখতে চাচ্ছে যে হ্যাঁ আমার এই বিসিএস 47তম বিসিএসটাই আমি চূড়ান্তভাবে মনোনীত হতে পারি কিনা। তাদের এই আগ্রহ, তাদের কতটুকু সময় দিচ্ছে, এর উপরেই কিন্তু সফলতাটা নির্ভর করছে। আর তাদের এই সফলতার জার্নিতে আমরা পুরোটা সময় জুড়ে আমরা আছি, আমাদের জেনেসিস ফ্যামিলি, জেনেসিস পরিবার। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবেন। আর তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জেনেসিসের পেজে আপনাদের কোয়েরি থাকলে আপনারা কোয়েশ্চেন করে রাখবেন, আমরা যথাসম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।